দেখো দেখা যাচ্ছে তো? আচ্ছা, বেশ। তো আমরা অটোমরফিজম অ্যাকচুয়ালি আমাদের গ্রুপ থিওরিতেই পড়ানো হয়ে থাকে। অটোমরফিজম জিনিসটা কীরকম না, একই গ্রুপের মধ্যে তুমি যদি আইসোমরফিজম ডিফাইন করো তাহলে সেই আইসোমরফিজমকে নাম দেওয়া হয় অটোমরফিজম, যেটা অলরেডি আমরা সেমিস্টার 3-তে গ্রুপ থিওরিতে পড়তাম। অর্থাৎ জি একটা গ্রুপ দেওয়া আছে, জি থেকে জি এর মধ্যে যদি এফ একটা আইসোমরফিজম হয়, এফটা যদি জি থেকে জি এতে একটা আইসোমরফিজম হয়, তখন সিম্পলি তাকে নাম দেওয়া হয় অটোমরফিজম নাম দিয়ে। ঠিক আছে? এরপরে অটোমরফিজম, সেট অফ অল অটোমরফিজমস একটা গ্রুপ ফর্ম করে উইথ রেসপেক্ট টু ফাংশন কম্পোজিশন। খুব সহজ, এটা আগের বছরই পড়েও গেছে যদিও, যাই হোক তবুও বাদ দিও না। তো এরা গ্রুপ ফর্ম করে। নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে আমরা থিটা এ, কোনো একটা গ্রুপ জি আছে এবং একটা এলিমেন্ট এ তুলেছিলাম গ্রুপ থেকে, দিয়ে আমরা থিটা এ বলে একটা ম্যাপিং ডিফাইন করছিলাম। মানে কোনো একটা এ এলিমেন্টের এগেনস্টে থিটা এ বলে একটা ম্যাপিং ডিফাইন করছিলাম জি থেকে জি এতে, ডিফাইন্ড বাই থিটা এ অফ সাম এক্স সমান হচ্ছে এ এক্স এ ইনভার্স। এভাবে একটা ম্যাপিং ডিফাইন করেছিলাম। দেখবে যদি এইভাবে একটা ম্যাপিং ডিফাইন করি তাহলে আমরা দেখাতে পারবো থিটা এটা হচ্ছে জি থেকে জি এতে একটা হোমোমরফিজম। কেন হোমোমরফিজম? না থিটা এ হোমোমরফিজমের প্রপার্টি কি? কখন বলতে পারো হোমোমরফিজম? না একটা ম্যাপিং যদি থিটা এ অফ এক্স ওয়াই সমান থিটা এ অফ এক্স ইন্টু থিটা এ অফ ওয়াই স্যাটিসফাই করে। সো এটা থিটা এ অফ এক্স ওয়াই যখন লিখবে, ইট উইল বি এ এক্স ওয়াই এ ইনভার্স। তাকে তুমি লিখতে পারবে এ এক্স এ ইনভার্স ইন্টু এ ওয়াই এ ইনভার্স। তার কারণ হচ্ছে এই এ ইনভার্স আর এ ক্যান্সেল আউট হয়ে গিয়ে এ এক্স ওয়াই এ ইনভার্সই পড়ে থাকে আলটিমেটলি। প্রথমটা হচ্ছে থিটা এ অফ এক্স, দ্বিতীয়টা হচ্ছে থিটা এ অফ ওয়াই। সো দিস ইজ কোয়াইট অবভিয়াস যে এটা একটা হোমোমরফিজম হচ্ছে। নেক্সট এটাকে 1-1-2 দেখাতে হবে, তো সেটাও খুব ট্রিভিয়াল একটা কেস, দেখে নিও। তার মানে দেখতে পাচ্ছি যে থিটা এটা জি সেট থেকে জি সেটের মধ্যে মানে গ্রুপের মধ্যে একটা আইসোমরফিজম। দ্যাট মিনস থিটা এটা হচ্ছে একটা অটোমরফিজম। এই থিটা এ টাইপের যত ম্যাপিং আছে, একইরকমভাবে কোনো একটা এলিমেন্ট বি এর জন্য আমি থিটা বি ডিফাইন করতে পারি। থিটা বি কীভাবে ডিফাইন করবে? না থিটা বি অফ এক্স সমান হচ্ছে বি এক্স বি ইনভার্স। এইভাবে যদি আমি একটা ম্যাপিং ডিফাইন করি তাহলে এই সমস্ত থিটা এ থিটা বি থিটা সি এই টাইপের যে ম্যাপিংগুলো থাকবে তারা পার্টিকুলার টাইপের এক ধরনের অটোমরফিজম স্ট্রাকচার ফর্ম করে এবং তারা নিজেরা একটা গ্রুপ ফর্ম করে। দোজ আর কল্ড ইনার অটোমরফিজম। সেট অফ অল অটোমরফিজমসকে অট জি দিয়ে ডিনোট করি। আর এই টাইপের সমস্ত থিটা এ টাইপের এলিমেন্ট সাজ দ্যাট এ বিলংস টু জি, তারাও এক ধরনেরই অটোমরফিজম, তার মানে তারাও সাবসেট অফ অটোমরফিজম জি এতেই। সেই সেটটাকে নাম দেওয়া হয় ইনার অটোমরফিজম বা ইনজি দিয়ে ডিনোট করা হয়। তার মানে ইনজি সমান হচ্ছে এই সকল থিটা এর কালেকশন। তো এই ধরনের জিনিসপত্রগুলো আমরা আলোচনা করেছিলাম। ক্লিয়ার? তো এরপরে কয়েকটা অটোমরফিজম সেটের উদাহরণ দেওয়া আছে এবং দুর্ভাগ্যজনকভাবে অলমোস্ট সব ইম্পর্টেন্টগুলোই দেখবে 2023-এ পড়ে গিয়েছে। যেমন তাও তবুও রেডি করে রেখো। যেমন একটা কোশ্চেন আছে, ফাইন্ড অটোমরফিজম S3। অটোমরফিজম S3 বলতে কি বোঝাচ্ছে? না S3 থেকে S3 এর মধ্যে কোন কোন অটোমরফিজম ডিফাইন করা সম্ভব। ঠিক, এরপরে S3 গ্রুপটা কি? আচ্ছা দেখতে পাচ্ছ না হেজি হয়ে গেছে বলো তো?
ঠিক আছে, তাহলে এরপরে অটোমরফিজম S3 তোমাকে ফাইন্ড আউট করতে হবে। অটোমরফিজম S3 বলতে কি না, S3 থেকে S3-র মধ্যে কি ধরনের আইসোমরফিজম ডিফাইন করা সম্ভব, সেটাই হবে অটোমরফিজম S3। বেশ, আমরা তার আগে একটা রেজাল্ট করেছিলাম, তোমরা যখন খাতায় দেখবে যে কোনো একটা গ্রুপ ডিভাইডেড বাই তার সেন্টার। আচ্ছা, সেন্টারের কনসেপ্ট মনে আছে? কোনো একটা গ্রুপের সেন্টার বলতে কি বোঝায়? ZG বলতে গ্রুপের সেই সকল এলিমেন্ট, সেই সকল G বিলংস টু G such that Gx সমান xg for all x belongs to G। অর্থাৎ গ্রুপের সেই সকল এলিমেন্টগুলো যারা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে তারা গ্রুপের সেন্টারের মধ্যে থাকে। গ্রুপের সেই সকল এলিমেন্টগুলো যারা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে তারা গ্রুপের সেন্টারের মধ্যে থাকে। ক্লিয়ার? মনে আছে? এবার কোনো একটা গ্রুপ তাকে তার সেন্টার দিয়ে কোসেন্ট করলে সেটা ওই একটু আগে আমরা ইনজি ডিফাইন করেছিলাম তার সাথে আইসোমরফিক হয়। তো এবার আমি অটোমরফিজম S3টাকে ফাইন্ড আউট করতে চলেছি। তাহলে S3 একটা গ্রুপ, আমরা এইমাত্র শিখলাম যে S3 ডিভাইডেড বাই সেন্টার অফ S3 সে কার সাথে আইসোমরফিক হবে? ইনার অটোমরফিজম অফ S3 এর সাথে আইসোমরফিক হবে। এবার তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, সেন্টার অফ S3 এর মধ্যে কোন এলিমেন্ট আছে? S3 এর মধ্যে এলিমেন্ট আছে, আমরা লিখতাম P0, P1, P2, P3, P4 অ্যান্ড P5। মনে আছে P0টা যেখানে আইডেন্টিটি পারমুটেশন ছিল, P1টা 1কে ফিক্সড রেখে বাকি 2 আর 3কে ইন্টারচেঞ্জ করতাম, এরকমভাবে করতাম। তাহলে তুমি যদি ওখানে একটু দেখো বা ওগুলো নিয়ে অলরেডি কাজ হয়েছে, সেখানে দেখতে পাবে একমাত্র আইডেন্টিটি এলিমেন্টটাই হচ্ছে একমাত্র এলিমেন্ট যে এলিমেন্টটা সবার সাথে কমিউট করবে। তাহলে সেন্টার অফ S3-র মধ্যে কে থাকবে? কেবলমাত্র P0 এলিমেন্টটা থাকবে, বিকজ সেই হচ্ছে একমাত্র এলিমেন্ট যে সবার সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। তাহলে এবার যদি এই রিলেশনে আমরা বসাই S3 বাই ZS3 আইসোমরফিক টু ইনার S3, তার মধ্যে ZS3টার মধ্যে কি আছে? কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্ট বা P0টা, আইডেন্টিটি পারমুটেশন যেটা আইডেন্টিটি এলিমেন্টটা আছে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে কোসেন্ট করেছো, তার মানে বাঁ দিকটাতে শুধু S3 পড়ে থাকছে। আইডেন্টিটি দিয়ে কোসেন্ট করলে গ্রুপটা নিজেই G বাই E পড়লে G পড়ে থাকে। আইসোমরফিক টু ইনার S3 হলো। তাহলে দুটো ফাইনাইট সেট, গ্রুপ মানে তারা বেসিক্যালি সেটই বটে, তো দুটো ফাইনাইট সেট আইসোমরফিক বলতে কি বোঝাবো আমরা? তাহলে না, দুটো ফাইনাইট সেট আইসোমরফিক বলতে বোঝাবো তাদের কার্ডিনালিটি সেম হবে, তাদের কার্ডিনালিটি সেম হবে। তার মানে ইনার অটোমরফিজম তার কার্ডিনালিটি সমান সমান হবে S3-র কার্ডিনালিটি। S3-র কার্ডিনালিটি কত? 6। তার মানে ইনার S3-র কার্ডিনালিটি, ইনার S3-র মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? 6খানা এলিমেন্ট আছে। আমরা উপরের আলোচনাটায় দেখলাম ইনার অটোমরফিজম ইজ এ সাবসেট অফ অটোমরফিজম অফ G। আমাকে বার করতে হচ্ছে অটোমরফিজম S3, তার মধ্যে আমি ইনার S3টা বার করে ফেলেছি। তাহলে যেহেতু ইনারটা অটোমরফিজমের সাবসেট হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারবো? না, ইনার অটোমরফিজম অফ S3 তার কার্ডিনালিটি লেস ইকুয়াল টু অটোমরফিজম অফ S3, হ্যাঁ কি না? আবার এটা মানে তুমি 6 বার করে রেখেছো এইমাত্র, তাহলে অটোমরফিজম S3টা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 6, 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। দেখো এত দূর পর্যন্ত ক্লিয়ার আছে কিনা বলো। সহজ জিনিস। এবার আমরা যদি এটাকে দেখিয়ে দিতে পারি এটা লেস ইকুয়াল টু 6, তার মানে ইকুয়াল টু 6 বলে দিতে পারবো অ্যাকচুয়ালি। এই হচ্ছে আমার টার্গেট। নেক্সট আমি F একটা এলিমেন্ট চয়েস করলাম অটোমরফিজম S3 থেকে।
একটা এলিমেন্ট এফ চয়েস করলাম, তার মানে এই ধরনের একটা এফ চয়েস করলাম যে কি করছে অটোমরফিজম S3 মানে কি এই S3 থেকে S3 এর মধ্যে একটা বাইজেক্টিভ হোমোমরফিজম মানে একটা আইসোমরফিজম হবে। এবার S3 এর মধ্যে কোন কোন এলিমেন্ট আছে, এই এলিমেন্ট আছে, তাহলে এফ ম্যাপিংটা কি করবে, এই এলিমেন্টগুলোকে এক্স্যাক্টলি এই এলিমেন্টেই ম্যাপ করাবে। হ্যাঁ, এফ এবার হয়তো P0কে আইডেন্টিটিকে তো আইডেন্টিটিতেই ম্যাপ করাবে, আর বাকি অন্যান্য এলিমেন্টগুলোকে কোথাও না কোথাও একটাতে ম্যাপ করাবে। এফ তো সেই ধরনেরই একটা ম্যাপিং, P0কে P0তেই ম্যাপ করাবে, বাকিগুলোকে একটাকে অন্য একটাতে এরকম করে করে ম্যাপ করাবে। এই হচ্ছে এফ এর কাজ, ঠিক আছে। তাহলে এফ যেহেতু একটা আইসোমরফিজম, তাহলে আমি এফ এর প্রপার্টিগুলো পরপর লিখে যাচ্ছি। এফ আইডেন্টিটি বা P0কে কোথায় ম্যাপ করাবে, সিম্পলি P0তেই ম্যাপ করাবে, এটা আইডেন্টিটি দিয়ে লিখতে পারো, এই আইডেন্টিটিকে আইডেন্টিটিতেই নিয়ে যেয়ে ম্যাপ করবে মানে P0কে। নেক্সট, এফ যেহেতু একটা আইসোমরফিজম, তুমি বলেছো আইসোমরফিজম মানে কি স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ, এবং গ্রুপ থিওরির পুরনো ব্যাপারটা যদি তোমাদের মাথায় আনো তাহলে লক্ষ্য করতে পারবে স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ মানে 5 অর্ডারের যদি কোনো এলিমেন্ট থাকে, এফ সেই 5 অর্ডারের এলিমেন্টকে 5 অর্ডারের এলিমেন্টেই নিয়ে যেয়ে ম্যাপ করাবে। ছিল না প্রপার্টিগুলো? আইসোমরফিজমের আন্ডারে এ এবং এফ এর অর্ডার সেম হয়, তাহলে এই S3 মধ্যে যেগুলো 2 অর্ডারের এলিমেন্ট থাকবে তারা 2 অর্ডারের এলিমেন্টেই যে ম্যাপ করবে। তাহলে 2 অর্ডারের এলিমেন্ট এদের মধ্যে কোনগুলো বলো, P1, P2 আর P3। তাহলে P1 মানে কোনটা, 2, 3, মানে যেখানে 2 আর 3 ইন্টারচেঞ্জ করেছে। P2 মানে কোনটা, 1, 3, আর P3 মানে কোনটা, 1, 2, মানে 1 আর 2 ইন্টারচেঞ্জ করছি। এফ তার মানে কি করবে, এই এলিমেন্টগুলোকে এদেরই কোনো না কোনো এলিমেন্টে নিয়ে যেয়ে ম্যাপ করাবে। 2, 3, 1, 3, 1, 2 এদের মধ্যেই মানে ব্যাপারটা এরকম ধরো 2, 3কে ম্যাপ করিয়েছে 1, 3-এ, 2, 3কে 1, 2-এও ম্যাপ করাতে পারে, আবার 2, 3কে 2, 3-এও ম্যাপ করাতে পারে। এবং যেগুলো 3 অর্ডারের এলিমেন্ট থাকছে P4 এবং P5 তাদেরকেও কোথাও না কোথাও নিয়ে যেয়ে ম্যাপ করাবে। তার মানে এফ P4 মানে কোনটা, 1, 2, 3, আর এটা হচ্ছে তোমার 1, 3, 2, এদেরকে ম্যাপ করাবে এই সেম সেটের মধ্যেই, 1, 2, 3, 1, 3, 2 এদের মধ্যেই কোথাও না কোথাও নিয়ে যেয়ে ম্যাপ করাবে। দেখে নাও তো ঠিক আছে লিখেছি কিনা, মানে যা অর্ডার কোডোমেন সেটে গিয়েও যেন সেম অর্ডার এলিমেন্টেই ম্যাপ করে। এবার এফ অফ 1, 2, 3 এটাকে একটু ভেঙে দেখি কত হচ্ছে। এফ অফ 1, 2, 3 সমান 1, 2, 3কে ভাঙলে কত হয়, পেছন থেকে হয়ে আসে 1, 3, 1, 2, 1, 3, 1, 2 সমান এফ যেহেতু একটা হোমোমরফিজম এটা হবে এফ অফ 1, 3 ইন্টু এফ অফ 1, 2, আর এফ অফ 1, 3, 2কে ভাঙলে কত হবে, এফ অফ 1, 2, 1, 3 সমান এটা হয়ে যাচ্ছে এফ অফ 1, 2 ইন্টু এফ অফ 1, 3। তাহলে এই ব্যাপারটার দরকার পড়ছে না। দেখো এফ অফ 1, 2, 3 কত হবে, এফ অফ 1, 2, 3 মানে 1, 2, 3 এলিমেন্টটাকে কোথায় ম্যাপ করাবে এটা জানার জন্যে সিম্পলি এফ অফ 1, 3 এবং এফ অফ 1, 2কে জানলেই চলবে। আবার এফ অফ 1, 3, 2কে জানতে গেলে এফ অফ 1, 2 আর 1, 3কে জানলেই চলবে, যেটা এর মধ্যে জানা আছে। এফ অফ 1, 3 মানে কত সেটা আমরা এই ম্যাপিংটা দিয়ে পেয়ে যাব, এফ অফ 1, 2 মানে কত সেটা এই ম্যাপিং থেকে পেয়ে যাব। তার মানে এইটা উপরেরটার সাহায্য নিয়েই বলে দিতে পারবো। তার মানে ম্যাপিংটাকে জানতে গেলে আইডেন্টিটি ম্যাপ হয়, এটা সবাই জানে, আর 3 নম্বর লাইনটাকে জানার জন্য 2 নম্বরটার হেল্প নিলেই হয়ে যাবে। তার মানে সিম্পলি আমাকে 2 নম্বরটাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তাহলে এফ যেহেতু একটা আইসোমরফিজম তার মানে একটা এলিমেন্ট একটাতেই ম্যাপ করতে পারে। তাহলে এই ধরনের এফ এর সংখ্যা কতগুলো হবে, এই ধরনের এফ এর সংখ্যা কতগুলো হবে, দুই তিনটা কোথায় কোথায় ম্যাপ হতে পারে,
2-3 যে ম্যাপ হতে পারে, 1-3 যে ম্যাপ হতে পারে, 1-2 ম্যাপ হতে পারে। ধরে নাও যে কোনো একটাই ম্যাপ হলো, তার মানে কত রকমভাবে ম্যাপ করতে পারে? 3 রকমভাবে চয়েস করতে পারি। ওয়ান্স ইট ইজ চোজেন দেন 1-3কে কত রকমভাবে চয়েস করতে পারি? ধরো 2-3টা ডাইরেক্ট 1-3 যে ম্যাপ হয়ে গেছে, মিটে গেল। এবার বলো 1-3টা কোথায় যে ম্যাপ হতে পারে? এই দুটোর মধ্যে যে কোনো একটাই, তার মানে 2 রকমভাবে চয়েস করতে পারি। অ্যান্ড ফাইনালি 1, মানে এফটাকে আমি 6 রকমভাবে চয়েস করতে পারি। কত কি বলছি বোঝা যাচ্ছে? আর এফটা ছিল যে কোনো একটা অটোমরফিজম, এফটা ছিল যে কোনো একটা অটোমরফিজম দিয়ে দেখলাম এফের সংখ্যা হতে পারে 6টা, হতেই পারে। তার মানে টোটাল অটোমরফিজমের সংখ্যা এফ তারই একটা মেম্বার, এফের সংখ্যাই হচ্ছে 6খানা। তার মানে টোটাল অটোমরফিজমের সংখ্যা মিনিমাম 6 তো হবেই, লেস ইকুয়াল টু 6, কারণ এফ তারই একটা মেম্বার এবং এফের সংখ্যাই, এই ধরনের এফের সংখ্যাই 6খানা হতে পারে। তার মানে অটোমরফিজম S3 তার কার্ডিনালিটি মিনিমাম 6, 2 নম্বর। এবার 1 করে রেখেছিলে গ্রেটার ইকুয়াল টু 6, এটা লেস ইকুয়াল টু 6। তাহলে এই দুটো থেকে পেয়ে গেলে টোটাল নাম্বার অফ অটোমরফিজমস হচ্ছে এক্স্যাক্টলি 6টা। আবার ইনার S3টা সাবসেট অফ অটোমরফিজম S3 সাচ দ্যাট এরও যা কার্ডিনালিটি, এরও তা কার্ডিনালিটি, তা একটা গ্রুপ এবং তার একটা সাবগ্রুপ এইচ সাবগ্রুপ জি, দুজনেরই যদি কার্ডিনালিটি, দুজনেই যদি নাম্বার অফ এলিমেন্ট সেম হয়, তার মানে তুমি কি বলতে পারবে এখান থেকে? এটা আর এটা সেম হয়ে যাচ্ছে, তার মানে ইনার অটোমরফিজম আর অটোমরফিজম অফ S3 দুজনেই সেম হয়ে যাচ্ছে। আবার একটু আগেই তোমরা করে রেখেছো S3টা কার সাথে আইসোমরফিক? ইনার S3-র সাথে আইসোমরফিক হবে। তার মানে ইনার S3টা অ্যাকচুয়ালি S3-র সাথে আইসোমরফিক। তার মানে এখান থেকে তুমি কি বলতে পারবে? অটোমরফিজম S3টাও অ্যাকচুয়ালি কার? S3-র সাথে আইসোমরফিক হবে। ইজ ইট ক্লিয়ার? এইরকমভাবে প্রত্যেকটা জিনিসকে দেখে নিও। তো নেক্সট আমরা ডিফাইন করব ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ, তো ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ বলতে কি বোঝায় না, ছবি দিয়ে বুঝতে পারবে। জিটা হচ্ছে একটা গ্রুপ, এইচ হচ্ছে তার একটা সাবগ্রুপ। তো এইচকে বলবো একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ যদি প্রত্যেকটা অটোমরফিজম অফ জি, মানে জি থেকে জিএতে প্রত্যেকটা আইসোমরফিজম, জি থেকে জিএতে প্রত্যেকটা আইসোমরফিজম যদি এইচকে এইচ সেটেই ম্যাপ করায়। দ্যাট মিনস এফ অফ এইচ ইকুয়ালস এইচ হচ্ছে ফর অল অটোমরফিজম এফ। প্রত্যেকটা অটোমরফিজম যদি এইচকে এক্স্যাক্টলি এইচেই ম্যাপ করায়, এইচ সেটটাকে যদি এইচ সেট মানে সাবগ্রুপ, এইচ সাবগ্রুপটাকে যদি এইচ সাবগ্রুপেই ম্যাপ করায়, তার থেকে বড়ও নয় ছোটও নয়, তখন আমরা এইচকে কি বলবো? একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ জি। প্রত্যেকটা অটোমরফিজম, যাই অটোমরফিজম নিই না কেন, তারা এইচকে এইচ সেটেই ম্যাপ করাবে, তখন এইচটাকে বলবো একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ জি। নেক্সট কিছু থিওরেম আছে, তার মধ্যে প্রথম থিওরেমটা গুরুত্বপূর্ণ এই সেন্সে, বলেছে যে ডেফিনেশনে কি বলা আছে? এফ এইচ সমান এইচ, মানে এফ এইচ, এই যে এইচ যা ছিল, এইচের যে ইমেজ সেটটা এফ অফ এইচ, তারা দুজনে এক্স্যাক্টলি সেম যদি হয় প্রত্যেকটা অটোমরফিজমের আন্ডারে, তখন এইচকে বলা হবে একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। তো প্রথম থিওরেমটা বলছে যদি এফ এইচটা ইকুয়াল না হয় সাবসেট অফ এইচ হয়, এই যে এফ এইচ সেটটা দেখো, এইচ হচ্ছে জি এর সাবগ্রুপ, এটাও জি, কোডোমেনটাও জি, তার মানে এই এইচটা শুধু তো এই জি এর মধ্যে নেই, কোডোমেনটাও তো জি, তার মানে এইচটা তো এর মধ্যেও আছে। থিওরেমটা বলছে যদি এফ এইচটা সাবসেট অফ এইচ হয় ফর অল অটোমরফিজম, তাহলেই আমরা বলে দিতে পারবো এইচটা একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। সমান সমান মানে দুদিকটাই দেখাতে হয়, দুদিক দেখানোর দরকার নেই। সিম্পলি এফ এইচ সাবসেট, অনেক বইতে সেই কারণে দেখবে এটাকে ডেফিনেশন হিসেবে ব্যবহার করেছে। তো আমি বলবো রেদার ইকুয়ালটাকেই ডেফিনেশন হিসেবে ব্যবহার করো। এবার
মেন ডেফিনেশন, যদি 2 নম্বরের ডেফিনেশন পড়ে। কিন্তু অঙ্ক করতে গিয়ে আমরা দেখে ফেলবো যে যদি FH সাবসেট H হয় তাহলেই আর উল্টো দিকটা অবভিয়াসলি হোল্ড করে দেয়, মানে H সাবসেট F অফ Hটা অটোমেটিক্যালি হোল্ড করে দেয়। সেই কারণে এই প্রপার্টিটা হলেই তাকে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ বলা হবে। এবং 2 নম্বরে বলা আছে সেন্টার অফ দ্য গ্রুপ ZG, ZGটা হবে একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। ঠিক আছে, প্রথম প্রমাণটায় আসছি, 1 নম্বরেরটায় বলতে হবে যে FH সাবসেট যদি H হয় ফর অল F এর জন্য, তাহলেই Hটাকে আমরা একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ বলতে পারবো। ভালো কথা। তাই FH সাবসেট H অঙ্কে দেওয়া আছে, 1 নাম্বার দিয়ে রাখলাম। এবার লক্ষ্য করো, এফটা তো একটা অটোমরফিজম। অটোমরফিজম মানে কি? একটা বাইজেক্টিভ হোমোমরফিজম। তাহলে যেহেতু বাইজেক্টিভ, তাহলে এফ এর জন্যে এফ ইনভার্সটাও এক্সিস্ট করবে। এবং এফ যদি তোমরা পড়েছো জি থেকে জিএতে একটা হোমোমরফিজম হয়, এফ ইনভার্সটাও জি থেকে জিএতে একটা হোমোমরফিজম হবে। তার মানে জি থেকে জিএতে এফ ইনভার্সটাও একটা বাইজেক্টিভ হোমোমরফিজম, মানে অটোমরফিজম। এবার FH সাবসেট H আছে, আমি উভয় পক্ষে যদি এফ ইনভার্স দিয়ে কম্পোজিশন করে দিই, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে করার দরকার নেই, আরেকটা করো। তাহলে গিভেন কন্ডিশন অনুযায়ী কি বলেছে, গিভেন কন্ডিশনে কি বলে দেওয়া আছে যে প্রত্যেকটা অটোমরফিজম যদি FH সাবসেট H করে, তাহলে এফ ইনভার্সটাও একটা অটোমরফিজম। তাহলে এফ ইনভার্সও কি করবে? এফ ইনভার্স অফ H কোথায় পাঠাবে? সাবসেট অফ H হবে। কারণ বলেছে এফ জি এইচ এই আই যে কোনো ম্যাপিংই নাও না কেন, সেটা যদি অটোমরফিজম হয় তাহলে ম্যাপিং অফ H সাবসেট H হবে। তাহলে এফ ইনভার্সটাও একটা অটোমরফিজম, তার মানে ম্যাপিং এফ ইনভার্স অফ Hটাও কত হবে? সাবসেট H হবে। উভয় পক্ষে আমি এফ দিয়ে কম্পোজিশন করে দিচ্ছি, তার মানে এফ অফ এফ ইনভার্স H সাবসেট হবে এফ অফ H। এফ অফ এফ ইনভার্স H মানে H সাবসেট এফ অফ H। এটাকে 2 নম্বর ভাবো। তাহলে এই দুটো থেকে একসাথে কি বলে দিতে পারবে? FH ইকুয়াল টু H হয়ে যাচ্ছে। আর FH ইকুয়াল টু H মানেই কি? Hটা একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। দেখো ঠিক আছে কিনা। দু নম্বরটা সেন্টার অফ দ্য গ্রুপ ZG, সেটা একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হবে। তার মানে আমাকে এই 1 নম্বরটাকে যদি ব্যবহার করি, আর ইকুয়াল দেখানোর দরকার নেই, আমি তার মানে কি দেখিয়ে দেবো? সিম্পলি ফর অল অটোমরফিজমের জন্য এফ অফ ZG সাবসেট ZG, তাহলে এই ZGটাকে একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ বলে দিতে পারবো। বেশ, তাহলে এবার সব ম্যাপিংয়ের জন্য তো দেখানো সম্ভব না, আমরা যে কোনো একটা আরবিট্রারি এফ বিলংস টু অটোমরফিজম জি থেকে চয়েস করলাম। আমি দেখাবো এফ অফ ZG সাবসেট ZG। বেশ, ZG মানে কোথায় আছে বলো তো? এটা জি, এফ হচ্ছে জি থেকে জিএতে, ZG মানে এখানকার সাবসেট। এখানকার বলে কিছু নয়, দুটোই জি যেহেতু, তার ZGটাকে ডোমেনেরও সাবসেট ভাবতে পারো, কোডোমেনেরও সাবসেট ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি ডোমেনের সাবসেট নিয়ে প্রথম কাজ শুরু করলাম। আমাকে দেখাতে হবে কি? এফ অফ ZG সাবসেট ZG। তার মানে এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট তুলে নিয়ে এখানে আছে দেখাতে হবে। আমি ধরে নিলাম যে লেট এক্স বিলংস টু এফ অফ ZG। তার মানে এক্সটাকে দেখতে কেমন হবে? সাম এফ অফ ওয়াই টাইপের দেখতে, যেখানে ওয়াই বিলংস টু ZG। দেখো ঠিক আছে কিনা, হয়েছে। নেক্সট এবার আমাকে কি প্রমাণ করতে হবে? এখান থেকে এক্স তুলেছিলাম, দেখাতে হবে এক্সটা যেন ZGতে আছে। এবার এক্সটা কখন ZGতে থাকবে? এক্সটা ZGতে কখন থাকবে? না এক্সটা সেন্টারে কখন থাকবে? না এক্সটা যদি সবার সাথে কমিউট করে, জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউট করে। তা আমি জি এর প্রত্যেকটা এলিমেন্ট মানে যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট জি বিলংস টু জি তুললাম। এবার এই জিটাকে কোডোমেন থেকে ভাবো, এই জি এলিমেন্টটাকে কোডোমেন জি থেকে তুলেছি, কারণ এখানে ডোমেন কোডোমেন দুটোই জি। তা আমি ধরার জন্য এটাকে জি ভাবলাম, কোডোমেন থেকে তুলেছি। এফটা ছিল জি থেকে জিএতে একটা আইসোমরফিজম, মানে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে। তার মানে এই জিটারও একটা প্রি ইমেজ আছে, এই জিটারও একটা প্রি ইমেজ আছে, সে সাম জি ড্যাস্ট। ক্লিয়ার?
যাতে করে তার মানে এফ অফ জি ড্যাশ মানে কত হবে, জি হবে। নাও এক্সটা যেন জি এর সাথে ওই জিটার সাথে কমিউট করে আমরা দেখাবো। নাও এক্স ইন্টু জি সমান এক্সকে আমরা লিখতে পারি এফ অফ ওয়াই এবং জিকে লিখতে পারি এফ অফ জি ড্যাশ। এফ যেহেতু একটা হোমোমরফিজম তাহলে এটাকে লিখতে পারবো এফ অফ ওয়াই ইন্টু জি ড্যাশ, এটাকে লিখতে পারবে এফ অফ ওয়াই ইন্টু জি ড্যাশ। এবার ওয়াইটা কোথায় ছিল, ওয়াইটা হচ্ছে সেন্টার অফ দ্য গ্রুপের মধ্যে ছিল, তার মানে ওয়াই গ্রুপের যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করবে, তার মানে জি ড্যাশটার সাথেও কমিউট করবে। ইউ ক্যান রাইট জি ড্যাশ ওয়াই সমান আইসোমরফিজম হোমোমরফিজম দিয়ে আবার ভাঙবে এফ অফ জি ড্যাশ ইন্টু এফ অফ ওয়াই। এফ অফ জি ড্যাশ মানে জি আর এফ অফ ওয়াই মানে এক্স, তার মানে এটা হচ্ছে জি ইন্টু এক্স। স্টার্ট করেছিলে এক্স জি দিয়ে, পেলে জি এক্স। জিটা আরবিটারি ছিল মানে ফর অল জি এর জন্যই স্যাটিসফাই করে, তার মানে এক্সটা থাকছে কোথায়, সেন্টার অফ দ্য গ্রুপ জেড জি এর মধ্যে। এখান থেকে তুলেছিলে এর মধ্যে পেয়ে গেলে, তার মানে এফ অফ জেড জি সাবসেট জেড জি, এফ অফ জেড জি সাবসেট জেড জি। তার মানে দেখা গেল যে কোনো এফটা আবার একটা আরবিটারি অটোমরফিজম ছিল, তার মানে প্রত্যেকটা অটোমরফিজমের আন্ডারেই ফর অল অটোমরফিজমের জন্যই এফ অফ এইচ মানে জেড জি সাবসেট জেড জি হয়েছে, তার মানে জেড জিটা একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। ক্লিয়ার? নেক্সট ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ নর্মাল সাবগ্রুপ হয়। এই যে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ যদি আমি ধরি যে কোনো একটা গ্রুপের ক্ষেত্রে, এই জি এইচটা ধরে নাও তার একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ, আমাকে প্রমাণ করতে হবে এইচটা নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে এইচটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ মানে কি, এইচটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ মানে কি না, যে কোনো অটোমরফিজম ফর অল অটোমরফিজম এফ অফ এইচ আর এইচ সেম হবে, মানে প্রত্যেকটা অটোমরফিজমের থ্রু দিয়ে যদি পাস করাও তাহলে এফ এইচ আর এইচ সেম থাকবে, তখন এইচটাকে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ বলা হয়। তো আমরা একটু আগে পড়েছিলাম যে থিটা এ বলে যে ম্যাপিংটা আমরা ডিফাইন করেছিলাম না জি থেকে জিএতে, সেটাও তো একটা স্পেশাল টাইপেরই অটোমরফিজম ছিল, মানে সেটা ইনার ইনজিতে এলিমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি সেটা একটা তো স্পেশাল টাইপেরই অটোমরফিজম ছিল। কীভাবে ডিফাইন করা হতো, থিটা এ অফ এক্স তখন হচ্ছে এ এক্স এ ইনভার্স। তো যেহেতু এটা একটা অটোমরফিজম তাহলে তুমি কি বলতে পারবে যে এই এইচকে, এইচ তার কাজ কি না, সে যে কোনো অটোমরফিজমের থ্রু দিয়ে পাস করলে আনচেঞ্জ থাকে। তাহলে থিটা এটাও যেহেতু একটা অটোমরফিজম, তাকে যদি থিটা এ দিয়ে পাস করাও থিটা এ অফ এইচ, সে এইচই থাকবে। আবার থিটা এ অফ এইচ মানে কত, বাই ডেফিনেশন এ এইচ এ ইনভার্স সমানই এইচ, এবং এটা আরবিটারি যে কোনো থিটা এ দিয়ে যদি পাস করাতে তাহলে এরকম রেজাল্টটা দাঁড়াতো। যদি থিটা বি এই ইনার অটোমরফিজম দিয়ে পাস করাতে তাহলে থিটা বি অফ এইচ মানে এইচ দাঁড়াতো, তার মানে বি এইচ বি ইনভার্স সমান এইচ দাঁড়াতো। যদি কোনো থিটা সি দিয়ে পাস করাতে এই ইনার অটোমরফিজম দিয়ে পাস করাতে তাহলে সি এইচ সি ইনভার্স সমান এইচ দাঁড়াতো। তার মানে যে কোনো এলিমেন্ট এ বিলংস টু গ্রুপের জন্যই এ এইচ এ ইনভার্স সমান এইচ, তার মানে কি বলতে পারবে এইচ ইজ নর্মাল ইন জি। মানে মুদ্রা কথা, তাকে যেহেতু সে একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ তাহলে যে কোনো অটোমরফিজমের আন্ডারেই সে ফিক্সড থাকে, আনচেঞ্জ থাকে। তো সেই অটোমরফিজমকে একটা স্পেশাল টাইপের অটোমরফিজম মানে ইনার অটোমরফিজম দিয়ে পাস করাও, ইনার অটোমরফিজম দিয়ে পাস করানোর ফলে সেটা দেখা যাচ্ছে একই রকমভাবে আনচেঞ্জ থাকবে, আর সেই আনচেঞ্জ থাকার প্রপার্টিটাই অ্যাকচুয়ালি নর্মালের প্রপার্টি। দেখো ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট বলছে
যে নেক্সট বলছে যে এইচ, এটা একটা গ্রুপ, এইচটা যদি একমাত্র সাবগ্রুপ অফ জি হয় অফ সাম পার্টিকুলার অর্ডার, মানে ধরো 10 অর্ডারের একটাই সাবগ্রুপ আছে, সেটা হচ্ছে এইচ। গ্রুপটার মধ্যে 10 অর্ডারের, মনে মনে বললাম 10 অর্ডারের একটা সাবগ্রুপ আছে এবং এইচটাই হচ্ছে একমাত্র 10 অর্ডারের সাবগ্রুপ, তাহলে এইচটা একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হবে। এটা কিভাবে দেখাবে? না, আমি ধরে নিলাম এফ যে কোনো একটা অটোমরফিজম জি এর এলিমেন্ট, তাহলে তার মানে কি এফ জি থেকে জি এতে একটা আইসোমরফিজম। তার মানে কি করছে, এফ জি থেকে জি এতে আইসোমরফিজম মানে কি, জি কে জি এতেই ফিক্সড রাখছে, মানে টোটাল মাদার সেটটাই তো জি। তাহলে জি থেকে জি এতে অটোমরফিজম মানে কি, জি থেকে জি এতে একটা বাইজেক্টিভ ম্যাপিং, তার মানে এফ অফ জি সমান অ্যাকচুয়ালি কত হবে, টোটাল জিটাই হবে। এটা ক্লিয়ার প্রথমে। এবার এইচ সাবসেট জি, সাবগ্রুপ মানে এইচ সাবসেট জি, তার মানে এফ এইচ কি হবে, সাবসেট এফ অফ জি। এইচ সাবসেট জি মানে এফ অফ এইচ সাবসেট এফ অফ জি, কিন্তু এফ অফ জি মানে কি, জি বটে, এফ অফ জি মানেই তো জি। তার মানে তুমি দেখতে পেলে এই যে এই জি এর যে ইমেজটা এফ অফ জি, সেটা তো এই জিটা বটে। তার মানে তুমি দেখতে পেলে এফ এইচটাও সাবসেট অফ জি আর এইচটাও সাবসেট অফ জি। এইচ তো সাবসেট অফ জি ছিলই, আবার এফ এইচটাও সাবসেট অফ জি। সাবসেট মানে অ্যাকচুয়ালি এফ এইচ সাবগ্রুপ ফর্ম করে। তার মানে এইচ এবং এফ এইচ দুজনেই হচ্ছে সাবগ্রুপ অফ জি। কিন্তু অঙ্কে কি বলে দেওয়া আছে, জি এর মধ্যে ওই 10 অর্ডারের, যদি 10ই বলি, 10 মানে অঙ্কে বলা নেই 10, আমি বলছি জি এর মধ্যে ওই 10 অর্ডারের একটাই মাত্র সাবগ্রুপ আছে। তুমি এইমাত্র দেখতে পেলে এইচটাও জি এর একটা সাবগ্রুপ, এফ এইচটাও একটা জি এর সাবগ্রুপ। এবার এফ যেহেতু বোথ 1 1 on 2, এফ যেহেতু বোথ 1 1 on 2, তার মানে এফ এইচ তার কার্ডিনালিটি আর এইচ এর কার্ডিনালিটি সেম। এবার তাহলে তুমি কি বলো যে এইচটাও একটা সাবগ্রুপ, এফ এইচটাও একটা সাবগ্রুপ, দুজনেই সাবগ্রুপ অফ জি এবং দুজনেরই নাম্বার অফ এলিমেন্ট সেম। কিন্তু ছবিতে তো এরকম হতে পারবে না, এটা জি, এটা এইচ আর এটা এফ অফ এইচ। কারণ তোমার অঙ্কে কি বলে দেওয়া আছে, ওই 10 অর্ডারের একটাই মাত্র সাবগ্রুপ আছে। তার মানে এইরকম আর একটা 10 অর্ডারের সাবগ্রুপ পাশ থেকে বেরিয়ে যাবে, এরকম ব্যাপারটা হতে পারবে না। 10 অর্ডারের একটাই সাবগ্রুপ আছে, এইচ আর এফ এইচ দুজনেরই অর্ডার সেম, কিন্তু এইচ এর মধ্যে 10 অর্ডারের একটাই সাবগ্রুপ আছে। তাহলে এই দুটোর পসিবিলিটি কি, একসাথে তুমি কি বলতে পারবে, এইচ সেটটাই অ্যাকচুয়ালি এফ এইচ এর সাথে সমান হয়ে যাবে। এটা ছাড়া তো আর কোনো গল্প নেই, কারণ বলেছে একটাই 10 অর্ডারের সাবগ্রুপ আছে, আবার এর অর্ডারও 10, এর অর্ডারও 10। তার মানে একটাই পসিবিলিটি আছে এফ এইচ সেটটা পুরোপুরিভাবে এইচ এর সাথে সমান হয়ে যাওয়া। তার মানে এইচ ইকুয়াল টু এফ এইচ ফর অল, এটা আরবিট্রারি যে কোনো একটা অটোমরফিজম নিয়েছিলাম, যে কোনো অটোমরফিজমের আন্ডারেই এফ এইচ আর এইচ সেম থাকছে। তার মানে এইচটা কি হয়ে গেল, ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। নেক্সট খুব সহজ একটা প্রমাণ, যে ইন্টারসেকশন অফ টু ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ আবার একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপই হয়। দিস ইজ কোয়াইট অবভিয়াস একটা প্রমাণ, খুব সহজ একটা প্রমাণ। ওকে, নেক্সট এই প্রমাণটা দেখো, যে ধরো এইচ আর কে দুটো সাবগ্রুপ অফ জি বলে দেওয়া আছে। এটা একটা গ্রুপ জি, এইচ আর কে হচ্ছে তার দুটো সাবগ্রুপ। কিরকম, সাচ দ্যাট এইচ সাবসেট কে, এরা আবার দুজনেই জি এর সাবগ্রুপ, তার মানে সাবসেট অফ জি বটে। তো অঙ্কে বলে দেওয়া আছে এইচ সাবসেট কে, তারা কি ধরনের সাবগ্রুপ, সো দ্যাট ইফ কে ইজ এ ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ জি, তার মানে এই কেটা হচ্ছে জি এর একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। কেটা হচ্ছে টোটাল জি এর একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ।
অ্যান্ড এইচ ইজ এ ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ কে, এবং এইচটা হচ্ছে আবার কে এর ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। তাহলে প্রমাণ করতে হবে এই এইচটা টোটাল জি এর ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। দেখো এই টাইপের প্রমাণ আমরা গ্রুপ থিওরিতে করতাম, ক্যারেক্টারিস্টিক দিয়ে নয়, সিম্পলি এমনি সাবগ্রুপ দিয়ে বলতাম। মনে পড়ছে রেজাল্টটা, যে এইচটা সাবগ্রুপ অফ কে, আবার কেটা সাবগ্রুপ অফ জি, তার মানে আমরা এইচটাকে একটা সাবগ্রুপ অফ জি হিসাবে কনসিডার করতে পারি। কথা কি বলছি বোঝা যাচ্ছে? এখানে জাস্ট ক্যারেক্টারিস্টিক দিয়ে বলা আছে এইচটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ কে, আবার কেটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ জি। তাহলে প্রমাণ করতে হবে এইচটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ জি। তাহলে কিছুই না, প্রথম কেটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ জি, তার মানে তুমি কি বলতে পারবে, জি থেকে জি এতে যত অটোমরফিজম আছে, ফর অল অটোমরফিজম এফ অন জি, তার জন্য কি হবে, এফ অফ কে আর কে সমান হবে, যেহেতু কেটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ জি। এবার এই এফটা ছিল জি থেকে জি এতে একটা আইসোমরফিজম, আমি শুধুমাত্র এই এফটাকে কে এর একটা ম্যাপিং হিসাবে কনসিডার করলাম, মানে যেটাকে রেস্ট্রিকশন ম্যাপিং বলে। ম্যাপিংটা নেচার একই থাকছে, কিন্তু ম্যাপিংটা টোটাল জি এর ওপরে না ভেবে শুধু কে এর ওপরে ভাবলাম, রেস্ট্রিকশন ম্যাপিং। তার মানে এফ ম্যাপিংটাকে আমি রেস্ট্রিক্ট করলাম কোন সেটের ওপরে, কে সেটের ওপরে। তাহলে এফ রেস্ট্রিক্টেড অন কে, সেটা তার মানে এখন কি হয়ে গেল, কে থেকে কে তে, এই কে থেকে কে এর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং। এবার এইচটা যেহেতু ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ কে বলেছে, তার মানে এফ কে বলে এই যে ম্যাপিংটা আমি পেলাম, সেটা তো কে থেকে কে তে একটা আইসোমরফিজম, তার মানে সে তার আন্ডারে কি হবে, এইচটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ কে, তার মানে তার যে কোনো আইসোমরফিজমের আন্ডারে এইচটা ফিক্সড থাকবে। তার মানে এফ কেটা যেহেতু একটা আইসোমরফিজম, তাহলে তার আন্ডারে এফ রেস্ট্রিক্টেড অন কে, তার আন্ডারে এইচটা এইচেই ফিক্সড থাকবে। দেখো তো ঠিক লিখেছে কিনা। এটাই হবে তো। এবার ম্যাপিংটাকে আবার এক্সটেন্ড করে দাও, শুধু এইটুকু এলিমেন্টের জন্য এফ কেটা ডিফাইন করা ছিল, এফ কে ম্যাপিংটা এফ রেস্ট্রিক্টেড অন কে, সেটা শুধুমাত্র কে সেট থেকে কে সেটের মধ্যে ডিফাইন করা ছিল। আবার পুনরায় তাকে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে দাও, তার মানে এফ কে ম্যাপিংয়ের আন্ডারে এইচটা এইচে ফিক্সড থাকছে। এবার তাকে আমি এফ ম্যাপিংয়ে ফিরিয়ে নিয়ে আসছি। তাই বাইরের এলিমেন্টগুলো যেখানে ম্যাপ হয় হোক, কোনো যায় এসে লাভ নেই। এফ থেকে আবার রেস্ট্রিকশন করে আমি এফ এ ফিরিয়ে দিচ্ছি। তার মানে এফ ম্যাপিংয়ের আন্ডারেও কী হবে, এইচটা এইচে ফিক্সড থাকবে, এই এইচটা এইচে ফিক্সড থাকবে। বাকি জায়গার এলিমেন্টগুলো কোথায় ম্যাপ হবে সেটা আমার জেনে লাভ নেই। আবার পুনরায় এফ কে এফে এক্সটেন্ড করে দিলাম, তাহলে তার আন্ডারেও এইচটা এইচেই ফিক্সড থাকছে। এবার এফটা অরিজিনালি কোথার ম্যাপিং ধরা ছিল, জি থেকে জি এতে একটা অটোমরফিজম ধরা ছিল, তার মানে যে কোনো অটোমরফিজমের আন্ডারে এইচটাও এইচে ফিক্সড থাকছে। তার মানে মুদ্রা কথাটা হচ্ছে, তোমার প্রয়োজনে ম্যাপিংটাকে প্রথমে রেস্ট্রিক্ট করে নেওয়া হলো, তোমার যে সেটের মধ্যে দরকার, পুনরায় ম্যাপিংটাকে এক্সটেন্ড করে দেওয়া হলো। এই রেস্ট্রিকশন বা এক্সটেনশন করার ফলে তার যে বেসিক ভ্যালুগুলো সেগুলো তো সেমই থাকছে। যেমন তোমরা উদাহরণটা ভাবো, যে ধরো একটা এ সেটের থেকে বি সেটের মধ্যে একটা এফ ম্যাপিং ছিল, আমি তাকে একটা ডি বলে সাবসেটের মধ্যে রেস্ট্রিক্ট করলাম, তার মানে এখন এফ রেস্ট্রিক্টেড অন ডি, তাকে আমি নাম দিলাম জি। তাহলে দেখো তাদের ভ্যালু নেওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না কিন্তু, কারণ এফ এখানকার সব এলিমেন্টকে বিয়েতে ম্যাপ করিয়ে নিয়ে যেত, ইন পার্টিকুলার সে ডি এর এলিমেন্টকেও ম্যাপ করিয়ে নিয়ে যেত। এফ ডি এর এলিমেন্টকে ম্যাপ করিয়ে যেখানে নিয়ে যেত, জি ও ডি এর এলিমেন্টকে ম্যাপ করিয়ে সেখানেই নিয়ে যাবে। কথা কি বলছি বুঝতে পারছো? সুতরাং রেস্ট্রিকশন ম্যাপিং বা অরিজিনাল ম্যাপিংয়ের ক্ষেত্রে এই যাই সেটের মধ্যে রেস্ট্রিক্ট করছো সেই সেটকে এক্স্যাক্টলি জিও যেখানে ম্যাপ করাবে, এফ রেস্ট্রিক্টেড ম্যাপিংটাও সেখানেই ম্যাপ করাবে।
সুতরাং চাপ নেওয়ার কিছু নেই। এফএক্সও যেখানে ম্যাপ করায় জিএক্সও সেখানেই ম্যাপ করাবে ফর অল এক্স বিলংস টু যেটা রেস্ট্রিক্ট করেছে যে সেটের মধ্যে। দ্যাটস ওয়াই আমার শুধুমাত্র এইচ সেটের মধ্যে রেস্ট্রিক্ট করে কে সেটের মধ্যে রেস্ট্রিক্ট করেছিলাম, ফলে কে এর এলিমেন্টকে এফও যেখানে পৌঁছাতো রেস্ট্রিক্টেড ম্যাপিংটা সেখানেই পৌঁছাবে ম্যাপ। দ্যাটস ওয়াই তুমি বলতে পারবে যে অটোমরফিজমের আন্ডারে এইচটা এইচেই ফিক্স থাকছে, সো এইচটাকে এখন তুমি জি এর একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হিসেবে ভাবতে পারো। নেক্সট যে রেজাল্টটা আছে, যে সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ, এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ সেটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হবে। পরীক্ষায় আসে না, এবারের জন্য এটা ইম্পর্টেন্ট, যে এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ, জিটা একটা সাইক্লিক গ্রুপ, এই জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, তার যে কোনো সাবগ্রুপ এইচ সেটা সবসময় ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হবে। সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ সবসময় ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হয়। ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপের যা যা প্রপার্টি থাকতে পারে সব আলোচনা করা আছে, দেখবে প্রত্যেকটা মালিক মডারসনের এক্সারসাইজে করতে দেওয়া আছে। তো এখানে প্রত্যেকটাকে আমি আলোচনা করে দিয়েছি, খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিও, পরীক্ষা এর মধ্যে থেকে আসে বটে। যেগুলো আগের বছর এসছে আসতেই পারে, আমি কখনোই বলছি না সেগুলো আসবে না, তবে চান্সেস খুবই কম থাকে। যদি সে পুরনো ইয়ারের কোশ্চেন দেখে কোশ্চেন করে তাহলে আর দেবে না হয়তো সেগুলো, আবার অনেকে ইচ্ছে করেও দিয়ে দেয়, একটা দুটো রিপিট করতে দেয়, দেখি পড়েছে কিনা, নাকি আগের বছর পড়েনি বলে বাদ দিয়ে দিয়েছে পড়েছে বলে। হ্যাঁ, তো এরকম ব্যাপার থাকে, তো দেখে রেখো একটু করে। তো জিটা একটা সাইক্লিক গ্রুপ, এইচটা তার একটা সাবগ্রুপ, আমাকে প্রমাণ করতে হবে এইচটা একটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। তার মানে কি প্রমাণ করতে হবে, এফ এইচ ইকুয়াল টু এইচ বা এফ এইচ সাবসেট এইচ, যেটা আমার সুবিধা হবে সেটাই দেখিয়ে দেবো। ঠিক আছে, বেশ ভালো কথা। তাহলে আমি যে কোনো একটা প্রথমেই শুরু করে নিই, যে কোনো একটা আরবিট্রারি অটোমরফিজম আমি ধরে রেখে দিই। এফটা হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি অটোমরফিজম, জি থেকে জিএতে এফটা হচ্ছে একটা অটোমরফিজম, আমাকে প্রমাণ করতে হবে এফ এইচ ইকুয়াল টু এইচ বা সাবসেট এইচ, যেটা ইচ্ছা সেটাই হচ্ছে। বেশ, একটা আরবিট্রারি অটোমরফিজম ধরে রেখে দিলাম। নেক্সট, জিটা যেহেতু একটা সাইক্লিক গ্রুপ, তার মানে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই সাম এ, তাহলে অরিজিনালি এ দিয়ে যদি জেনারেট করা হয় তাহলে জিটাকে দেখতে কেমন, জিটাকে দেখতে কেমন, এ টু দি পাওয়ার এন টাইপের, যেখানে এন বিলংস টু জেড, এ দিয়েই সমস্ত পাওয়ার করে করে জি এর এলিমেন্টগুলোকে লিখবে। এইচটা যেহেতু তার একটা সাবগ্রুপ, আমরা জানি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ সেটাও কি হয়, সাইক্লিক হয়। তার মানে এইচটা সাবগ্রুপ হওয়ার দরুন এইচটাও একটা সাইক্লিক গ্রুপ হচ্ছে, এইচটাও কি হচ্ছে, একটা সাইক্লিক গ্রুপ হচ্ছে। তার মানে এইচটাও যেহেতু সাইক্লিক গ্রুপ, তার মানে এইচটাও সাম জেনারেটেড বাই বি, এরকম কিছু একটা বটে, কোনো একটা বি দিয়ে জেনারেট করছো, কিন্তু ভাই বিটা তো সেই অরিজিনাল জি এরই এলিমেন্ট, তার মানে বিটাকেও দেখতে কেমন হবে, বিটাকেও দেখতে কেমন হবে, এর সাম পাওয়ার এ টু দি পাওয়ার কে টাইপেরই দেখতে হবে। ক্লিয়ার? আর দূর পর্যন্ত খুব সহজ জিনিস। তার মানে এইচটাকে আমরা ফাইনালি লিখতে পারি জেনারেটেড বাই বি, মানে অ্যাকচুয়ালি বি মানে কত, জেনারেটেড বাই এ টু দি পাওয়ার কে, এইচটা হচ্ছে জেনারেটেড বাই এ টু দি পাওয়ার কে। আর দূর পর্যন্ত ক্লিয়ার? নেক্সট, এফটাকে আমরা কি ধরে রেখেছি, একটা অটোমরফিজম, মানে জি থেকে জিএতে একটা বাইজেক্টিভ হোমোমরফিজম, আইসোমরফিজম। তাহলে আইসোমরফিজমের আন্ডারে তোমরা জানো যে এ যদি এখানকার একটা জেনারেটর হয় জি এর, তাহলে এফ অফ এটা কোডোমেনের একটা জেনারেটর হয়, তাহলে এটা একটা জেনারেটর, দুটোই যেহেতু জি, আমি একটু ভালো করে উল্লেখ করে দিই, এটা জেনারেটর অফ জি মানে ডোমেন। ইফ এন্ড অনলি ইফ এফ অফ এটা জেনারেটর অফ কার, জি কোডোমেন, হবে তো?
এটা এখানকার জেনারেটর মানে এফ অফ এটা কোডোমেনের জেনারেটর। আবার মজার ব্যাপারটা হচ্ছে এফ অফ এটা এখানকার জেনারেটর, তার মানে এফ অফ এটা এখানকার এলিমেন্ট বটে, এটাও জি এটাও তো জি, তার মানে এফ অফ এটা জি এরই এলিমেন্ট বটে। এফ অফ এটা যেহেতু জি এর এলিমেন্ট, জিটা আবার কি জেনারেটেড বাই এ, তো তার মানে এফ অফ এটাকে দেখতে কেমন হবে, যেহেতু এই জি এরই এলিমেন্ট, তার মানে এফ অফ এটাকে দেখতে কেমন হবে, এ টু দি পাওয়ার এন এরকম টাইপের কিছু একটা দেখতে হবে, হ্যাঁ কি না? কারণ এফ অফ এটা তো এই জি এরই অংশ, আর জিটা জেনারেটেড বাই এ, তার মানে এফ অফ এটাকে দেখতে হবে আমি এ টু দি পাওয়ার এম ধরি, এ টু দি পাওয়ার এম টাইপের কিছু একটা দেখতে, এখানে এন ইউজ করছিলাম, এ টু দি পাওয়ার এম টাইপেরই কিছু একটা দেখতে। বেশ, দেয়ারফর আমি স্টার্ট করছি এফ অফ এইচ, দেয়ারফর এফ অফ ক্যাপিটাল এইচ সমান এইচটা কি দিয়ে জেনারেট হয়েছিল, এইচ এর এলিমেন্টগুলো কি দিয়ে জেনারেট হয়েছিল, এ টু দি পাওয়ার কে দিয়ে, তাহলে এফ এইচ এর এলিমেন্টগুলো কি দিয়ে জেনারেট হবে, এফ অফ এ টু দি পাওয়ার কে দিয়ে জেনারেট হবে, সমান এফ অফ এ টু দি পাওয়ার কে কে তোমরা লিখতে পারো এফ এ হোল টু দি পাওয়ার কে, এটা দিয়ে জেনারেট হয়েছে। আবার এফ এ জিনিসটা কি দিয়ে জেনারেট হয়, এফ এ মানে কত, এ টু দি পাওয়ার এম ধরেছ, তার মানে আলটিমেটলি এ টু দি পাওয়ার এম তার টু দি পাওয়ার কে, তার মানে এ টু দি পাওয়ার এম কে, তার মানে এফ এইচটা হলো এ টু দি পাওয়ার এম কে দিয়ে জেনারেট হয়েছে। এখানে এইচটা শুধুমাত্র এ টু দি পাওয়ার কে দিয়ে জেনারেট হতো, এখানে গিয়ে যখন এফ অফ এইচে পরিণত হয়েছে সেটা কি দিয়ে জেনারেট হচ্ছে, এ টু দি পাওয়ার এম কে দিয়ে জেনারেট হচ্ছে। নাও এ টু দি পাওয়ার এম কে তাকে লিখতে পারবে এ টু দি পাওয়ার কে তার টু দি পাওয়ার এম, তার মানে এটা বিলংস টু আইডিয়াল জেনারেটেড বাই এ টু দি পাওয়ার কে, আইডিয়াল মানে সাবগ্রুপ, অ্যাকচুয়ালি সাবগ্রুপ জেনারেটেড বাই এ টু দি পাওয়ার কে, কারণ জেনারেটেড বাই এ টু দি পাওয়ার কে তার এলিমেন্টকেই দেখতে কেমন, এ টু দি পাওয়ার কে তার টু দি পাওয়ার সাম পাওয়ার, তাহলে এ টু দি পাওয়ার এম কে মানে এ টু দি পাওয়ার কে তার টু দি পাওয়ার পাওয়ার, তার মানে বিলংস টু জেনারেটেড বাই এ টু দি পাওয়ার কে। কিন্তু জেনারেটেড বাই এ টু দি পাওয়ার কে মানেই কোন সেটটা, এইচ সেটটা, এটা সমানই এইচ, তার মানে এ টু দি পাওয়ার এম কে বলে এলিমেন্টটা এইচে আছে, তাহলে তাকে দিয়ে জেনারেট করে যে সাবগ্রুপটা পাবে সেটা কার সাবসেট হবে, এইচ এরই সাবসেট হবে, কারণ এ টু দি, ভালো করে বোঝো, এ টু দি পাওয়ার এম কে মানে জেনারেটরটাই এইচে আছে, তাহলে তাকে দিয়ে জেনারেট করা মানে তাকে যে কোনো পাওয়ার যদি করি বাই ক্লোজার প্রপার্টি সেটা আবার কার মধ্যেই ঢুকে যাবে, এইচ এর মধ্যেই ঢুকে যাবে। কিন্তু এ টু দি পাওয়ার এম কে দিয়ে জেনারেট করা সেটটা অ্যাকচুয়ালি কোন সেটটা, এফ অফ এইচ, এটা মানেই এফ অফ এইচটা, তার মানে এফ অফ এইচ সাবসেট এইচ হয়ে গেল। ভালো করে দেখে নিও প্রমাণটা, এটা বোঝার জায়গাটা এটা একবার ভালো করে বুঝে নাও, প্র্যাকটিস করে নিও। তার মানে এফ এইচ সাবসেট এইচ, তার মানে এইচটা হয়ে গেল ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। ঠিক আছে, আমরা শুরুতেই দেখছিলাম ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হলে সেটা অবশ্যই নর্মাল সাবগ্রুপ হয়। আমি একটু মনে করিয়ে দিই, ক্যারেক্টারিস্টিক কোনো এইচটা যদি ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হয় তাহলে এইচটা একটা নর্মাল সাবগ্রুপ হয়। কীভাবে দেখাতে না, তাকে ইনার অটোমোরিজম দিয়ে পাস করাতে। থিটা এ ম্যাপিংটার আন্ডারে যদি, থিটা এ অ্যাকচুয়ালি হয়তো প্রমাণে লেখা নেই, অন্য লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি ইনার অটোমোরিজম, তাকে ইনার অটোমোরিজম দিয়ে পাস করালে দেখতে পেতে এ এইচ এ ইনভার্স সমান এইচ হয়ে যেত, তার মানে এইচটা হয়ে যেত একটা নর্মাল সাবগ্রুপ। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ইমপ্লাই করে নর্মাল, কিন্তু উল্টো দিকটা সত্যি নয়। নর্মাল সাবগ্রুপ মানে সে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ নাও হতে পারে। তার জন্য নেক্সট একটা এক্সাম্পল, 2023-এ
এক্স্যাক্টলি এই কোশ্চেনটা হয়তো পড়ে না, আমার এক্স্যাক্ট মনে নেই, যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ সাবগ্রুপ যেটা নর্মাল হচ্ছে কিন্তু ক্যারেক্টারিস্টিক হচ্ছে না, এইভাবে সম্ভবত দেয় না কোশ্চেনটা ডাইরেক্ট দিয়েছিল অটোমরফিজম Z2 × Z2 আইসোমরফিক টু S3, অটোমরফিজম Z2 × Z2 ইজ আইসোমরফিক, Z2 × Z2 ইজ আইসোমরফিক টু S3, এই কোশ্চেনটা মোস্ট প্রবলি পড়েছিল। তো যাই হোক, আমাদের যেটা গল্প যে এইচটা একটা নর্মাল সাবগ্রুপ অফ জি, তার মানেই এইচটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ জি, এটা হয় না, সেটা দেখানো, এটা হয় না, এটা আমরা উদাহরণ দিয়ে দেখাবো। অর্থাৎ এমন একটা সাবগ্রুপ নেবো যেটা নর্মাল সাবগ্রুপ হচ্ছে কিন্তু ক্যারেক্টারিস্টিক হচ্ছে না, বেশ সেটা দেখানোর জন্য ওই এক্সাম্পলটার জন্য ভেতরে এই কাজটা করতে হবে। তো এই ভেতরের কাজটা পরীক্ষায় কোশ্চেনে এসেছিল সম্ভবত 2023-এ। তো যাই হোক, তাহলে আমাকে কি করতে হবে, একটা গ্রুপ নিতে হবে আর তার এমন একটা সাবগ্রুপ এইচ খুঁজে বের করতে হবে যেটা নর্মাল হচ্ছে বটে কিন্তু ক্যারেক্টারিস্টিক হচ্ছে না। বেশ, জি গ্রুপটাকে নেওয়া হয়েছে Z2 × Z2, লেট জি সমান হচ্ছে Z2 × Z2, আর তার সাবগ্রুপটা Z2 × Z2 মানে প্রথমে একবার লিখে নিত সেটটা কত, Z2 এলিমেন্ট কত, ক্লাস 0 ক্লাস 1, তার মানে Z2 × Z2 এলিমেন্ট কারা কারা হবে, কটা এলিমেন্ট থাকবে বলো তো, প্রথমে 4টে। 0 0, আমি আর ক্লাস লিখছি না, সিম্পলি এমনি হবে 0 0 0 1 1 0 1 1, 4টে এলিমেন্ট, সুন্দর। তো এবার তার একটা পার্টিকুলার সাবগ্রুপ আমি চয়েস করছি, এই সাবগ্রুপটাকে আমি চয়েস করলাম, আইডেন্টিটি তো লাগবে এই সাবগ্রুপ তৈরি করার জন্য, এবং 1 0 এই এলিমেন্টটাকে ধরে নিলাম, 0 0 আর 1 0 এই দুটো এলিমেন্টকে আমি চয়েস করলাম। এবার মজার ব্যাপারটা হচ্ছে এটা সাবগ্রুপ হচ্ছে কিনা প্রথমে দেখি, আইডেন্টিটি আছে, ঠিক আছে। এবার ক্লোজার প্রপার্টি, এটা অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে, ক্লোজার প্রপার্টি মানে 1 0-র সাথে যখন একে যোগ করবে 1 0-ই পাচ্ছ, সে 1 0-র সাথে 1 0-কে যখন দুবার যোগ করবে, দেখি দুবার যোগ করে তাহলে কত হচ্ছে 2 0, কিন্তু 2 0 মানে অ্যাকচুয়ালি কত 0 0, 3বার যোগ করলে কত হবে 3 0, 3 0 মানে আবার কত 1 0, তাহলে বাই ক্লোজার প্রপার্টি এটা। আবার এর ইনভার্স এ নিজেই, কারণ 1 0-র সাথে 1 0-কে যোগ করলে তবেই আইডেন্টিটি 0 0 পাওয়া যাবে। সো এনিওয়ে এটা একটা সাবগ্রুপ নিজে গ্রুপ ফর্ম করছে, মানে সেটা একটা সাবগ্রুপ অফ জি হচ্ছে। আমরা দেখাবো এই সাবগ্রুপটা নর্মাল সাবগ্রুপ বাট নট ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। এবার অরিজিনাল জি গ্রুপটা যেটা নিয়েছো সেটা অ্যাডিশনের রেসপেক্টে তো কমিউটেটিভ গ্রুপ একটা, সে তো কমিউটেটিভ গ্রুপ, কারণ এখানে 0 1 + 1 0 করাও যায়, 1 0 + 0 1 পরে মানে x + y করাও যায়, y + x করাও একই ব্যাপার, যে কোনো এলিমেন্টের সাথে করতে পারো। তার মানে মাদার গ্রুপটাই হচ্ছে কি একটা কমিউটেটিভ গ্রুপ, আর মাদার গ্রুপটা যদি কমিউটেটিভ গ্রুপ হয় তার প্রত্যেকটা সাবগ্রুপ উই নো দ্যাট সেটা একটা নর্মাল সাবগ্রুপ হয়। জি যদি, তাই তো, জি যদি একটা তোমার হয় কমিউটেটিভ গ্রুপ হয় তাহলে তার প্রত্যেকটা সাবগ্রুপ নর্মাল সাবগ্রুপ হয়। তো আমি যে সাবগ্রুপটা নিয়েছি সেটা ডেফিনেটলি নর্মাল ইন জি। কিন্তু আমরা দেখাবো এখন যে এইচটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ নয়। যদি ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ হতো তাহলে প্রত্যেকটা আইসোমরফিজমের আন্ডারে FH আর H সমান হতো, হ্যাঁ কি না? প্রত্যেকটা, যদি এইচটা ক্যারেক্টারিস্টিক হতো তাহলে প্রত্যেকটা বিলংস টু অটোমরফিজম জি, প্রত্যেকটা অটোমরফিজমের আন্ডারে H আর F(H) সমান হতো। তাহলে আমি দেখাতে চলেছি এটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ নয়। তার মানে এমন একটা দেয়ার এক্সিস্ট সাম F বিলংস টু অড জি, এমন একটা অটোমরফিজম আমাকে খুঁজে পেতে হবে যাতে করে FH আর H সমান না হয়, তাই তো? তার মানে আমাকে আগে দেখতে হবে যে এখানকার প্রত্যেকটা অটোমরফিজমকে দেখতে কেমন। তোমার ডোমেন সেটটা কোনটা? জি মানে Z2 × Z2, তোমার ডোমেন সেট জি সমান হচ্ছে Z2 × Z2। এখানকার প্রত্যেকটা অটোমরফিজমকে দেখতে কেমন? Z2 × Z2, এটাও জি আছে। তো এই যে জিটা, এখানকার প্রত্যেকটা অটোমরফিজম দেখতে কেমন? আর গল্প হচ্ছে এটা কাইন্ড অফ ভেক্টর স্পেসের মতো বিহেভ করছে। দেখো কেন না, আমরা ভেক্টর স্পেসের ক্ষেত্রে পড়ানোর সময় বহুবার বলতাম
বেসিস হচ্ছে এমন একটা স্ট্রাকচার, এই ভেক্টর স্পেসের বেসিস বলতে তার এমন একটা সাবসেট, যে সাবসেটটা জি এর একটা নিয়ন্ত্রক, অর্থাৎ তাকে দেখে জি এর নেচার কেমন হবে সেটা আমরা বলতে পারতাম। এবং আরেকটা মজার ব্যাপার যদি মনে করতে পারো, দেখো সেমিস্টার 4-এ ভেক্টর স্পেসের লিনিয়ার ক্ষেত্রে পড়ানো হতো যে ধরো এফটা হচ্ছে একটা ভেক্টর স্পেস ভি থেকে ডাব্লিউ এর মধ্যে একটা আইসোমরফিজম, ঠিক আইসোমরফিজম তো নয়, একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, বাইজেক্টিভ লিনিয়ার ট্রান্সফরমেশন, ওখানে যেটা ব্যবহার করা হয় একটা বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং মানে এখানকার প্রত্যেকটা এলিমেন্ট কোথায় ম্যাপ করেছে সেটা জানার দরকার নেই, শুধুমাত্র এর বেসিস এলিমেন্টগুলো এখানকার কোন বেসিস এলিমেন্টগুলোতে ম্যাপ করেছে সেইটা জানতে পারলেই আমি অরিজিনালি এফ ম্যাপিংটাকে পুরোপুরিভাবে জানতে পারি। কথা ক্লিয়ার না? তাহলে আমি এখন এই যে Z2 ক্রস Z2 তার প্রত্যেকটা এলিমেন্ট কোথায় কোথায় ম্যাপ করেছে, 4টে এলিমেন্ট এক্স্যাক্টলি কোথায় কোথায় ম্যাপ হয়েছে সেটা না জেনে তার এই টাইপের একটা বেসিস বা জেনারেটিং সেট যদি আমি খুঁজে পেতে পারি, এবং সেই জেনারেটিং সেটটা কোন সেটে যে ম্যাপ করেছে সেটা যদি আমি খুঁজে বের করতে পারি, তাহলেই অরিজিনাল এফটাকে আমি ফাইন্ড আউট করতে পারবো। এই হচ্ছে আমার টার্গেট। তাহলে আমি দেখতে চাইছি প্রথমে Z2 ক্রস Z2-র মধ্যে সাচ টাইপ অফ বেসিস বা রাদার ইউ ক্যান সে তার এই ধরনের কোনো জেনারেটিং সেট আছে কিনা ফার্স্ট আমি চেক করে দেখি। ইয়েস আছে, তার জেনারেটিং সেট এই 4টে এলিমেন্টের মধ্যে কেউ না কেউ হবে, দুটো করে নিতে পারো। দেখো জিরোটাকে বাদ দাও, বাকি নন জিরোগুলোকে যে কোনো দুটো নাও। তুমি ধরো 0-1-এর সাথে 1-0 নিলে, এটা হতে পারে তার একটা বেসিস বা জেনারেটিং সেট। জেনারেটিং সেট মানে এটা তার রিপ্রেজেন্টেটিভ, এটা দিয়েই তার সব এলিমেন্টকে লেখা যাবে। কেউ লিখলো আমি 0-1-এর সাথে 1-1-কে নেবো, সেটা দিয়েও সব এলিমেন্টকে লিখতে পারবে। কেউ বললো আমি 1-0-র সাথে 1-1-কে নেবো, তাহলেও সেটা একটা বেসিস বা জেনারেটিং সেট হিসেবে বিহেভ করতে পারে। এই 3টে সেট তার বেসিস হিসেবে কাজ করে। কেন হচ্ছে এটা বেসিস সেট প্রথমে একবার দেখিয়ে দিই। ধরো তুমি চাইছো যে প্রথমেরটাকেই দেখি এটা বেসিস সেট হচ্ছে কিনা। এটা বেসিস সেট বা এটা জেনারেটিং সেট মানে কি, প্রত্যেকটা এলিমেন্টকে এদেরকে দিয়ে লেখা যাবে। আচ্ছা নিজেরাই বলো 0-0 এলিমেন্টকে কী দিয়ে লেখা যাবে? এই দুটোর লিনিয়ার কম্বিনেশন কী করে লিখবে? 0 ইন্টু এটা প্লাস 0 ইন্টু এটা হবে। 1-0 এলিমেন্টকে কত দিয়ে লিখতে পারবে? 0-1-কে কত দিয়ে লিখতে পারবে? 1 ইন্টু এটা প্লাস 0 ইন্টু এটা। নেক্সট 1-0-কে কত লিখতে পারবে? 0 ইন্টু এটা প্লাস 1 ইন্টু এটা। অ্যান্ড ফাইনালি 1-1-কে কত লিখতে পারবে? 1 ইন্টু এটা প্লাস 1 ইন্টু এটা। তার মানে এটা তার একটা বেসিস সেট হিসেবে কাজ করছে। সিমিলারলি এই সেটটাও তার একটা বেসিস সেট হিসেবে কাজ করবে। এই সেটটাও তার একটা বেসিস সেট হিসেবে কাজ করবে। হাউ, কীভাবে নিজেরা বলো দেখিনি। প্রথম 0-0-কে কীভাবে লিখবে? 0 ইন্টু এটা প্লাস 0 ইন্টু এটা। 0-1-কে কত লিখবে? 1 ইন্টু এটা প্লাস 0 ইন্টু এটা। নেক্সট 1-1-কে কীভাবে লিখবে? 1-0-কে কত লিখবে? 1-1-কে তো এটা 0 আর এটা 1 ইন্টু 1-1, তার মানে 1-1 এলিমেন্টটাকে পেয়ে গেলে। এবার 1-0-কে কীভাবে লিখবে বলো তো? 1-0-কে এই দুটো দিয়ে কীভাবে লিখবে? বলো। বলো, এটা তোমরা বলো, না বলো পর্যন্ত আমি ওয়েট করবো। বলো। ইন্টু 0,1 প্লাস 1 ইন্টু 1,1 দুটো স্কেলারকেই 1 নিয়ে নিচ্ছ।
তাহলে তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা এলিমেন্টকে এই সেটগুলোর যে কোনো একটা দিয়ে তুমি সব লিখে ফেলতে পারছো। তার মানে এই সেটগুলো তার জেনারেটিং সেট বা বেসিস সেট হিসেবে ওয়ার্ক করছে, কাজ করছে। তাহলে এই যে কোনো একটা বেসিস সেট অ্যানাদার কোনো একটা বেসিস সেটে কীভাবে ম্যাপ করেছে জাস্ট এইটুকু দেখে ফেলতে পারলেই আমি টোটাল এফ ম্যাপিংটাকে বলে দিতে পারবো। বেশ, তাহলে এই ধরনের কতগুলো এফ আছে। প্রথম কথা হচ্ছে 3টে বেসিসের মধ্যে যে কোনো একটাকে আমাকে চয়েস করতে হবে। 3টে বেসিস সেট আছে, তার মধ্যে যে কোনো একটাকে আমাকে চয়েস করতে হবে। 3টে সেটের মধ্যে একটা সেটকে কত রকমভাবে চয়েস করা যাবে? 3 রকমভাবে চয়েস করা যেতে পারে। মানে 3টে সেট দেওয়া আছে, তার মধ্যে আমি একটাকে পিক করবো। কত রকমভাবে? এটাকে চয়েস করতে পারি, এটাকে করতে পারি, এটাকে করতে পারি, যে কোনো 3 রকমভাবে চয়েস করতে পারি। ওয়ান্স ইট ইজ চোজেন, ধরো আমি একটাকে চয়েস করে ফেলেছি। নেক্সট, এবার তার মানে 0-1 জিনিসটা, বা এভাবে ভাবতে পারো, এভাবে ভাবতে পারো, এইটাকেও এভাবে ভাবা যায়, বা স্টার্ট করো এইভাবে যে ধরো আমি প্রথমে এর একটা যে কোনো বেসিস ধরে ফেলেছি। এই ধরো এটাই 0-1,10, এটাই হচ্ছে এর এই ডোমেন সেটটার বেসিসটা। এবার তার এগেনস্টে কোডোমেনের বেসিসকে আমি কত রকমভাবে চয়েস করতে পারি? এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। তার মানে 3 রকমভাবে আমি চয়েস করতে পারি। ধরে নাও আমি এটাকেই চয়েস করে ফেলেছি। 0-1-10 এটা হচ্ছে ডোমেনের বেসিস, তার এগেনস্টে কোডোমেনের বেসিসটা হচ্ছে 0-1-11, এটা হচ্ছে কোডোমেনের বেসিসটা। ধরো একটাকে চয়েস করি, তার মানে 3 রকমভাবে চয়েস করতে পারি। ওয়ান্স ইট ইজ চোজেন, যখনই এটা চয়েস করা হয়ে গেল, তাহলে এবার 0-1-এর ইমেজ কত হতে পারে? যেহেতু 1-1 ম্যাপিং, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, হ্যাঁ কি না? 0-1-এর জন্য তার মানে তার ইমেজকে কত রকমভাবে চয়েস করতে পারি? এই দুটো এলিমেন্টের মধ্যে যে কোনো একটাকে চয়েস করতে পারি, মানে 2 রকমভাবে চয়েস করতে পারি। ধরে নাও 0-1-এর ইমেজ হিসেবে আমি 1-1কে চয়েস করে ফেলেছি। তাহলে আর একটা এলিমেন্ট পড়ে আছে 1-0, তার জন্য একটাই চয়েস পড়ে আছে। তোমার টোটাল 6 রকমভাবে আমি প্রসেসটাকে করতে পারি। তার মানে অ্যাকচুয়ালি দেয়ার আর 6 নাম্বার অফ অটোমরফিজমস ফ্রম জি টু জি। জি থেকে জিএতে 6টা অটোমরফিজম ডিফাইন করা সম্ভব। ক্লিয়ার? দেখো ক্লিয়ার আছে কিনা প্রথমে বলে দাও, তারপর বলছি। তার মানে অটোমরফিজম Z2 + Z2 এর মধ্যে 6খানা এলিমেন্ট আছে। এবং এটা S3-র সাথে আইসোমরফিক কেন হচ্ছে বলো তো? তার কারণ এই যে আইসোমরফিজমগুলো নিয়েছো তুমি, তারা হচ্ছে নন কমিউটেটিভ। মানে এফ একটা অটোমরফিজম, জি একটা অটোমরফিজম যদি হয়, এফ কম্পোজ জি আর জি কম্পোজ এফ ডিফারেন্ট হবে। আবার S3টাও একটা নন কমিউটেটিভ গ্রুপ, সেই কারণে তারা আইসোমরফিক হয়ে যাচ্ছে। এবার আমি একটা অটোমরফিজম খুঁজে বের করলাম, যে অটোমরফিজমটা ধরে নাও 1001 এই যে সেটটা, 1001 এই সেটটাকে 1011-এ ম্যাপ করাচ্ছে। হতেই পারে এটাও একটা পার্টিকুলার টাইপের অটোমরফিজম, যে 1001 এই সেটটাকে ম্যাপ করাচ্ছে 1011-এ। সেই এফটাকে আমি চয়েস করলাম, যে এফটা এইভাবে ম্যাপ করাচ্ছে সেই এফটাকে আমি চয়েস করালাম। ঠিক আছে? ডিফাইন্ড বাই, তাহলে কিভাবে ডিফাইন করতে হবে? লক্ষ্য করো, এফ অফ 10কে যদি আমি 10তেই ম্যাপ করাতাম, তাহলে তো কী হচ্ছে, এক্সটা এক্সে ম্যাপ করাচ্ছি, তাহলে 01টাও হিসেব অনুযায়ী 01 টাইপের কোথাও ম্যাপ করতে হতো। সেটা না করে আমি এফ অফ 10কে ম্যাপ করালাম 11-এ। হতেই পারে, কারণ আমি এই যে এই ব্যাপারটার কথা ভাবো, প্রথম 1001 এই যে ডোমেনের যেটা জেনারেটিং সেট, তার এগেনস্টে কোডোমেনের জেনারেটিং সেট, আমি যে কোনো একটাকে চয়েস করেছি, আমি যে কোনো একটাকে চয়েস করলাম। নেক্সট, তার মানে 3 রকমভাবে চয়েস করতে পারি। নেক্সট 10-র যে ইমেজ,
এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, আমি এটাকে চয়েস করলাম। এফ অফ 1 0 মানে 1 1, এবং এফ অফ 0 1 মানে হচ্ছে 1 0। তোমরা জানো যেহেতু এটা এবং এটা, এই দুটো 1 0 আর 0 1, এরা মিলে ডোমেনের একটা জেনারেটিং সেট তৈরি করেছে, এবং 1 1 এবং 1 0 মিলে কোডোমেনের জেনারেটিং সেট তৈরি করেছে। ফলে যদি সিম্পলি আমি এই দুটোকে জানতে পারি, তাহলেই আমি টোটাল এফ ম্যাপিংটাকে জেনে ফেলতে পারবো। তার মানে এফ অটোমরফিজমটা সিম্পলি এই ম্যাপিংটার দ্বারা রিপ্রেজেন্ট করা গেল। এবার এই এফটা একটা অটোমরফিজম, আমরা দেখাবো এই অটোমরফিজমের আন্ডারে এফ এইচ আর এফ এইচ তারা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এই যে লেখা ছিল দেয়ার এক্সিস্ট সাম অটোমরফিজম যার আন্ডারে এফ এইচ আর এইচ ডিফারেন্ট হয়। এবার এইচটা তুমি কি তুলেছিলে? 0 0 আর 1 0, বেশ ভালো কথা। এইচটাকে তুমি তুলেছিলে 0 0 আর 1 0, 0 0 নিয়েছিলে আর 1 0 নিয়েছিলে। আমি দেখাবো যে এই এফের আন্ডারে এফ এইচ আর এইচ ডিফারেন্ট। তাহলে এইচ হচ্ছে এটা, তাহলে এফ এইচ বার করার জন্য কি করতে হবে? এফ এইচ মানে কি? এর প্রত্যেকটা এলিমেন্ট কোথায় ম্যাপ হচ্ছে, এফ অফ 0 0 কত হবে আর এফ অফ 1 0 কত হবে জানতে হবে। তাহলে দেখি এফ অফ 0 0 সমান কত লিখতে পারি? সমান এফ অফ 0 0কে তুমি কত লিখতে পারবে? এই বেসিস সেট দিয়ে লিখলে 0 ইন্টু 1 0 প্লাস 0 ইন্টু 0 1, তাই তো? তাহলে তার উপরে এফ অ্যাপ্লাই করলে 0 ইন্টু এফ অফ এটা প্লাস 0 ইন্টু এফ অফ, মানে দুজনের উপরেই আলাদাভাবে এফ অ্যাপ্লাই হয়ে যাবে। এটা যাই হোক, এফ অফ 1 0 মান হচ্ছে 1 1, কিন্তু তাকে 0 দিয়ে গুণ করলে এটা কত হবে বলো? এটাও তো আলটিমেট সেই 0ই হয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি যেটাকে 0 0 বলছো। আর 1 0 কত হচ্ছে না, প্রথমে আগে 1 0টাকে লেখো। 1 0কে এই দুটো দিয়ে কিভাবে লেখা যায়? 1 ইন্টু 1 0 প্লাস 0 ইন্টু 0 1। নেক্সট এর উপরে এফ অ্যাপ্লাই করতে, মানে এফ অফ 1 0 মানে কত? 1 ইন্টু এফ অফ এটা প্লাস 0 ইন্টু এফ অফ এটা। কিন্তু এফ অফ 1 0 মানে কত ধরা আছে? 1 1 ধরা আছে, 1 1 আর এটা 0, তার মানে আলটিমেটলি 1 1 হয়ে গেল। তার মানে এইচ হচ্ছে এটা, কিন্তু তার উপরে যদি এফ অ্যাপ্লাই করি, অর্থাৎ এফ অফ এইচ এলিমেন্টগুলোকে লিখি, তার মানে এফ অফ এইচ সেটটার মধ্যে কোন কোন এলিমেন্ট থাকছে? 0 0 আর 1 1। দেখো দেখা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে? তাহলে দেখো এখানে এইচ এবং এফ অফ এইচ ডিফারেন্ট দুটো সেটে পরিণত হয়ে গেল। এবং এমন নয় যে এইচ এফ অফ এইচ যে সাবসেট অফ এইচ হচ্ছে, তাও নয়। সাবসেট হওয়ার তো কোনো গল্পই নেই, আবার সমানও নয়। এফ এইচ নট ইকুয়াল টু এইচ, তার মানে এমন একটা অটোমরফিজম আমি খুঁজে বের করতে পেরেছি যার আন্ডারে এইচ আর এফ অফ এইচ ডিফারেন্ট। তার মানে এইচটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ নয়। দেখো নেক্সট আমাদের সিলেবাসে আছে কমিউটেটর সাবগ্রুপ। কমিউটেটর সাবগ্রুপ, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন্ট বাই কমিউটেটর? কমিউটেটর বলতে কি বোঝায় সেটা আমাকে আগে জানতে হবে। তো প্রথম নেক্সট আমাদের সিলেবাসের অন্তর্গত জিনিস হচ্ছে কমিউটেটর সাবগ্রুপ। আচ্ছা, রাজ কলেজে কোন স্যার পড়াচ্ছেন এই জায়গাটা? প্রীতম দা? রাজ কলেজে কে পড়াচ্ছে? আর তোমাদের কে বললে ওমেন্স কলেজে কে পড়াচ্ছেন? এবি স্যার। কে? অর্ণব স্যার। আচ্ছা, অর্ণব দা। আচ্ছা বেশ, যাই হোক, সেটা বড় মানে আমি সেটা ব্যাপার নয়। তোমরা ক্লাসগুলো খুব ভালো করে করো, কারণ মানে এই জায়গাপত্রটা বুঝতেই পারছো, মানে তুলনামূলক অন্যদের চাইতে একটু কম স্ট্রেংথ পাচ্ছে, এটা বুঝতেই পারছো।
অন্য পেপারগুলোর জন্য 2 দিন থাকছে, এটার জন্য 1 দিন বরাদ্দ থাকছে, তাও এক্সট্রা ডেট বার করে করতে হচ্ছে। তো এনিওয়ে ওই ক্লাসটাও ভালো করে করো। আচ্ছা, তোমাদের এই ক্যারেক্টারিস্টিক বা কমিউটেটর সাবগ্রুপ যে কোনো কলেজের কথাই বলছি, পড়ানো হয়ে গেছে? এগুলো পড়িয়েছেন, মানে এগুলো হয়ে গেছে কমপ্লিট? আরও নতুন কিছু করিয়েছেন কি? নতুন কিছু করালে আমাকে বলো, তাহলে সেই জায়গাপত্রগুলো আলোচনা করা যাবে। মানে ক্যারেক্টারিস্টিক বা কমিউটেটর সাবগ্রুপের যে প্রপার্টিগুলো আমরা কমিউটেটর এখনও করিনি, ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপের যে প্রপার্টিগুলো আজকে আলোচনা করলাম, তার বাইরে আরও অন্য কোনো প্রপার্টি আলোচনা করা হয়েছে কি কোথাও? বলো, তাহলে আমি সেগুলো আরও আলোচনা করে ডিটেলসে, স্যাররাও করিয়েছেন, আমি ওগুলো তাহলে লিখে টিখে দেবো। হয়েছে? কি জানো না? নেক্সট আমরা ডিফাইন করছি কমিউটেটর। কমিউটেটর বলতে কি বোঝাচ্ছে? জি যে কোনো একটা গ্রুপ, এ আর বি হচ্ছে সেখানকার দুটো এলিমেন্ট, দেন দ্য কমিউটেটর অফ এ অ্যান্ড বি বলতে বোঝায় এ বি, এ ইনভার্স, বি ইনভার্স, এই এলিমেন্টটাকে বলা হয় কমিউটেটর অফ এ অ্যান্ড বি। এ আর বি হচ্ছে গ্রুপের দুটো এলিমেন্ট, এ আর বি এর কমিউটেটর বলতে এ বি, এ ইনভার্স, বি ইনভার্স। নেক্সট একই রকমভাবে সি আর ডি এর কমিউটেটর তাহলে কাকে বলবে? সি ডি, সি ইনভার্স, ডি ইনভার্স, এই এলিমেন্টটাকে বলা হবে সি এবং ডি এর কমিউটেটর। নেক্সট আমি একটা সেট কনসিডার করলাম ক্যাপিটাল এ, যার মধ্যে সমস্ত কমিউটেটররা থাকবে, অর্থাৎ এই গ্রুপের একজোড়া করে এলিমেন্ট নিয়ে যত কমিউটেটর আছে তাদেরকে আমি কালেক্ট করলাম, এবং জি ড্যাশ একটা সেট কনসিডার করলাম জেনারেটেড বাই এ দিয়ে জেনারেট করে যে সেটটা তৈরি হচ্ছে তাকে জি ড্যাশ নাম দিলাম। আমরা দেখাবো যে এই জি ড্যাশটা অ্যাকচুয়ালি একটা সাব গ্রুপ অফ জি হবে। যখনই একটা সাব গ্রুপ হয়ে গেল তখনই এই জি ড্যাশটাকে বলবো কমিউটেটর সাব গ্রুপ অফ জি। অর্থাৎ কমিউটেটর সাব গ্রুপ মানে কি না, দ্যাট সাব গ্রুপ হুইচ ইজ জেনারেটেড বাই অল কমিউটেটরস, জেনারেটেড বাই কমিউটেটরস ইন জি। জি এর যে সমস্ত কমিউটেটরগুলো আছে তাদেরকে দিয়ে জেনারেট করে যে সেটটা তৈরি হবে সেই সেটটাকে বলা হবে কমিউটেটর সাবগ্রুপ। জেনারেট করার অর্থটা কি, কিরকম ভাবে না, ধরো এ সেটটার মধ্যে এই টাইপের এলিমেন্ট আছে আর জি ড্যাশটা হচ্ছে এদেরকে দিয়ে জেনারেট করেছো, তাহলে জি ড্যাশটা জেনারেট করার অর্থ হচ্ছে ধরো x1 একটা কমিউটেটর, ঠিক আছে, x1টা একটা কমিউটেটর ইনটু x2, ইনটু মানে কম্পোজিশন, অ্যাকচুয়ালি কম্পোজিশন x3, কম্পোজিশন xn such that n greater equal to 1, মানে ফাইনাইট সংখ্যক কমিউটেটরের কম্পোজিশন। জেনারেটেড বাই বলতে কনসেপ্টটা কি না, ফাইনাইট সংখ্যক কমিউটেটরের কম্পোজিশন করে আমি জি ড্যাশ সেটটাকে তৈরি করেছি। তুমি সিঙ্গেল একটা কমিউটেটর নিয়েও বলতে পারো সেটা জি ড্যাশটার একটা এলিমেন্ট, দুটো কমিউটেটরের কম্পোজিশন করবে
সেটাও আবার একটা জি ডাস্টের এলিমেন্ট। এইরকমভাবে জি ডাস্ট সেটটা তৈরি হচ্ছে, ফাইনাইট সংখ্যক কমিউটেটরের কম্পোজিশন করে জি ডাস্ট সেটটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি দেখাবো যে এই জি ডাস্টটা একটা গ্রুপ ফর্ম করছে। জি ডাস্টটা গ্রুপ ফর্ম করছে দেখানোর জন্য প্রথম দেখাতে হবে এটা নন এমটি। নন এমটি মানে আমরা দেখাবো এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্টটা আছেই, সেই কারণে এটা নন এমটি হচ্ছে। কেন আইডেন্টিটি থাকছে তার মধ্যে? বিকজ আইডেন্টিটি ই ক্যান বি রিটেন অ্যাজ ই ই ই ইনভার্স ই ইনভার্স। দেখো ঠিক লিখেছি কিনা। তাহলে এটাকে তুমি কত লিখতে পারবে? ই ই ই ইনভার্স ই ইনভার্স, এই ফর্মে সাজাও। এটা তো একটা কমিউটেটরের মতো কাজ করছে, আর যে কোনো সিঙ্গেল কমিউটেটর বা প্রোডাক্ট অফ কমিউটেটার্স তারাই জি ডাস্টের মধ্যে থাকে। তার মানে এইটাও কার মধ্যে থাকবে? এটা একটা সিঙ্গেল কমিউটেটর, এটা কার মধ্যে থাকবে? জি ডাস্টের মধ্যে থাকবে। দ্যাটস ওয়াই জি ডাস্ট বিকামস নন এমটি। নেক্সট এখানকার দুটো এলিমেন্ট নিচ্ছি, একটা নিচ্ছি ধরো সি আর একটা হচ্ছে ধরো ডি। তাহলে সিটা কি? এরা বিলংস টু জি ডাস্ট, তার মানে সিটা হচ্ছে ফাইনাইট প্রোডাক্ট অফ কমিউটেটার্স, তার মানে ধরো x1 x2 ডট ডট করে xk, আর ডিটা হচ্ছে ধরো x1 y1 বললাম, y1 y2 কম্পোজিশন করে করে yt, মানে যেখানে প্রত্যেকটা x1 x2 xk বা y1 y2 yt তারা প্রত্যেকেই হচ্ছে এক একটা কমিউটেটর। তাহলে যখন সিডি করছি তখন হচ্ছে পাশাপাশি বসে যাচ্ছে x1 কম্পোজিশন x2 কম্পোজিশন xk কম্পোজিশন y1 y2 yt। তাহলে এরা প্রত্যেকে কমিউটেটর, এবং এখানে টোটাল কতগুলো কমিউটেটর আছে? কে প্লাস টি খানা কমিউটেটর আছে। আমরা জানি ফাইনাইট প্রোডাক্ট অফ কমিউটেটার্স যদি হয় সেটাই জি ডাস্টের এলিমেন্ট হয়ে যায়, তার মানে এটাও কার এলিমেন্ট হয়ে যাচ্ছে? জি ডাস্টের এলিমেন্ট হয়ে যাচ্ছে সিম্পলি। আর কি লাগবে? সি ইনভার্সটা লাগবে, বা ডি ইনভার্স যা বলো না কেন, একটা ডি ইনভার্স লাগবে। আলাদাভাবে করলাম, অ্যাকচুয়ালি সি কম্পোজিশন ডি ইনভার্স একসাথেও করা যেত, আমি সি কম্পোজিশন ডি করলাম আর সি ইনভার্স আলাদাভাবে করলাম। তো সি ইনভার্স যখন করবে এটা হবে x1 x2 ডট ডট করে xk তার ইনভার্স। তাহলে এটাকে ইনভার্স করলে আমরা জানি উল্টো দিক থেকে লিখে লিখে আসতে হয়, তার মানে এটা কত হবে? xk এর ইনভার্স, xk মাইনাস 1 এর ইনভার্স, xk মাইনাস 2 এর ইনভার্স করে করে ডট ডট করে x2 এর ইনভার্স, অ্যান্ড ফাইনালি x1 এর ইনভার্স। দেখো ঠিক আছে। এবার আমি একটা জাস্ট সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো x1 যেখানে এরা প্রত্যেক হচ্ছে একটা করে কমিউটেটর, সাপোজ x1টা কমিউটেটর যে কিনা a1 সরি এ বি এ ইনভার্স বি ইনভার্স এরকম টাইপের দেখতে, x2টাকে দেখতে ধরো a1 b1 a1 ইনভার্স b1 ইনভার্স এরকম কিছু একটা দেখতে। তাই x1টা যদি একটা কমিউটেটর হয় আমরা দেখাবো x1 ইনভার্সটাও একটা কমিউটেটর। x1 ইনভার্স লিখলে কত হবে? x1 ইনভার্স লিখলে এটার ইনভার্স মানে উল্টো দিক থেকে লিখে এলে কত হবে বলো? বি ইনভার্সের ইনভার্স মানে বি, নেক্সট এ ইনভার্সের ইনভার্স মানে এ বি এ, আবার এ বি জিনিসটা হোল ইনভার্স হয়ে কত হয়ে যাবে? বি ইনভার্স এ ইনভার্স। তার মানে এটাকেও কি টাইপের দেখতে? তার মানে x1টা যদি কমিউটেটর হয় x1 এর ইনভার্সটাও একটা কমিউটেটর, তার মানে এইটাও কি হচ্ছে? ফাইনাইট সংখ্যক কমিউটেটরের প্রোডাক্ট, তার মানে সেটা কার মধ্যে থেকে যাচ্ছে? জি ডাস্টের মধ্যে থেকে যাচ্ছে। তার মানে এই দুটো প্রপার্টি থেকে একসাথে কি বলতে পারবে বলো? জি ডাস্টটা একটা গ্রুপ ফর্ম করছে, নিজে একটা গ্রুপ ফর্ম করছে, মানে সাবগ্রুপ অফ জি হচ্ছে। এই সাবগ্রুপটাকেই বলা হয় কমিউটেটর সাবগ্রুপ। নেক্সট একটা ছোট্ট মতন রেজাল্ট, যে কমিউটেটর সাবগ্রুপটা একটা নর্মাল সাবগ্রুপ হয়। জি একটা গ্রুপ, জি ডাস্টটা তার কমিউটেটর সাবগ্রুপ, প্রমাণ করতে হবে জি ডাস্টটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ। তাহলে জি ডাস্ট সেটটা অ্যাকচুয়ালি কীরকম? জি ডাস্টটা হচ্ছে x1 x2 ডট ডট করে xk such that k greater equal to 1, ফাইনাইট প্রোডাক্ট অফ কমিউটেটরস নিয়েই জি ডাস্ট সেটটা তৈরি হচ্ছে। আমাকে প্রমাণ করতে হবে জি ডাস্টটা হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ ইন জি। তার মানে নর্মাল সাবগ্রুপ দেখানোর রাস্তা কি? নর্মাল সাবগ্রুপ দেখানোর রাস্তা কি? এখান থেকে যদি যে কোনো একটা জি তুলি, এইচ তুলি জি ডাস্ট থেকে, তাহলে আমাকে দেখাতে হবে জি এইচ জি ইনভার্সটাও আবার যেন জি ডাস্টের মধ্যেই থাকে। ঠিক আছে, আমি একটা সিঙ্গেল কমিউটেটর এখান থেকে তুললাম। আমার টার্গেটটা হচ্ছে যে জি কমিউটেটর জি ইনভার্স করলে আবার সেটা কমিউটেটরই হবে।
তাহলে এবার যদি 10 একটা না নিয়ে যদি 10টা নিই, তাহলে জি 10খানা কমিউটেটর, জি ইনভার্স করলে আবার সেটা ওই 10খানা কমিউটেটরের গুণফল আকারেই লিখতে পারবে। আমি একটা সিঙ্গেল কমিউটেটর দিয়ে প্রথমে দেখাচ্ছি। তাহলে জি এ বি এ ইনভার্স বি ইনভার্স ইন্টু জি ইনভার্স, ক্যালকুলেশন করো কত হবে। আমি লিখতে পারি জি এ জি ইনভার্স, জি বি জি ইনভার্স ইন্টু জি এ ইনভার্স জি ইনভার্স, মানে সবার আগু পিছুতে একটা জি গুঁজে দিচ্ছি, জি বি ইনভার্স জি ইনভার্স, কারণ এই জি ইনভার্স জি কাটাকাটি যাবে, জি ইনভার্স জি কাটাকাটি যাবে, জি ইনভার্স জি কাটাকাটি যাবে, দিয়ে কত হবে জি এ বি এ ইনভার্স বি ইনভার্স জি ইনভার্স, মিলবে। আবার এ বি এ ইনভার্স বি ইনভার্সটা একটা কমিউটেটর, মানে এ বি গুলো অ্যাকচুয়ালি কোথাকার এলিমেন্ট, গ্রুপের এলিমেন্ট, হ্যাঁ কি না? হলো। এবং এটা হচ্ছে জি এ জি ইনভার্স, এটা হচ্ছে জি বি জি ইনভার্স। আবার জি এ ইনভার্স জি ইনভার্স কত লিখতে পারবে, জি এ জি ইনভার্স, আর মাঝেরটার যেটা আছে সেটা মাথায় পাওয়ারটা বাইরে বেরিয়ে গেল, জি বি জি ইনভার্স, এই মাঝের পাওয়ারটা বাইরে বেরিয়ে গেল। এটাকে মনে মনে এক্স ভাবো, এক্স ব্যবহার করেছি আমরা। ধরো আমরা কি ব্যবহার করব, এম ব্যবহার করছি। এটা ধরো এম, এটাকে বললাম এন, তার মানে এটা কত, এটা যদি এম হয় তাহলে এটা এম ইনভার্স, আর এটা জি বি জি ইনভার্সটাকে তুমি এন ধরেছিলে, ধরো ইট উইল বি এন ইনভার্স। তার মানে তুমি দেখতে পেলে জি কমিউটেটর জি ইনভার্স করলে এনাদার আর একটা কমিউটেটর তৈরি হচ্ছে। তাহলে এভাবে একটা কমিউটেটর x1 নিয়েছিলাম, নতুন একটা কমিউটেটর y1 তৈরি হলো। তা আমি যদি জি x1 x2 xk ইন্টু জি ইনভার্স করতাম, তাহলে একই রকমভাবে কি তৈরি হতো, y1 y2 ডট ডট করে yk, এরকম কে খানা কমিউটেটরের গুণফল তৈরি হতো। তার মানে জি জি ড্যাস্টের এলিমেন্ট জি ইনভার্স আবার বিলংস টু কোথায় ঢুকে যাচ্ছে, জি ড্যাস্টের মধ্যে। তার মানে জি ড্যাশটা কি হয়ে গেল, একটা নর্মাল সাবগ্রুপ অফ জি। বোঝা গেছে? ঠিক আছে, থাক তাহলে আজকে এই পর্যন্তই।